এই ভ্যালু থেকে ছোট হয়ে যায়, তাহলে এই ভ্যালুটাই নিতে হবে। তাহলে এই দুটোর মধ্যে মানে কোনটা নিব, মানে 0.9 মিটার নিব নাকি হচ্ছে কি ওই লিস্ট হরাইজন্টাল ডাইমেনশনের 4% নিব, নাকি যদি হচ্ছে গিয়ে লিস্ট হরাইজন্টাল ডাইমেনশনটা ছোট হয়ে যায় এটার মধ্যে তখন যেটা নিব? বড়, এখানে বলছে বাট নট লেস দেন 4% অফ লিস্ট হরিজন্টাল ডাইমেনশন অর 0.9 মিটার। এখন 4% অফ লিস্ট হরিজন্টাল ডাইমেনশন যদি তোমার ধরো 1 মিটার হয়, আর আরেকটা ভ্যালু তো 0.9 মিটার ও, আছে, যেটা ঠিক বড় আছে, তখন সেটা। যেটা বড়, হ্যাঁ, এই দুটা থেকে ছোট হওয়া যাবে না, বুঝছো? স্যার একটা কোশ্চেন ছিল, করা যাবে? হ্যাঁ, এটা তো কোশ্চেন এন্ড অ্যান্সার সেশন, যে কোনো কোশ্চেন স্যার করতে পারো। স্যার ওই যে আমাদের একটা ম্যাথ করা হয়েছিল সিম্পলিফাইড মেথডে, ওখানে হুম। হলো জোন 1 জোন 2 জোন 3। ওখানে আমরা হলো তিনটার জন্য, যেমন হলো ওখানে যে জয়েস যেটা ছিল ওটার উপর ডিপেন্ড করে আমরা এরিয়া, এফেক্টিভ এরিয়া পেয়েছিলাম হলো 10 ফিট স্কোয়ার। তো হুম। আমার একটা কোশ্চেন হলো জোন 1 জোন 2 জোন 3, মানে ওখান থেকে তো ফিগার থেকে দেখা যাচ্ছে যে এরিয়া তিনটা আলাদা, কিন্তু তিনটার জন্য এফেক্টিভ এরিয়া আমরা 10 ধরেছি। এই জিনিসটা স্যার বুঝি নাই, মানে একটা তো অনেক ছোট একটা অনেক বড়, কিন্তু তিনটার জন্য এফেক্টিভ এরিয়া 10 আচ্ছা, ধরা। আচ্ছা, ঠিক ওই আছে, দাঁড়াও, জিনিসটা বুঝিনি স্যার। আমি একটু প্রবলেমটা একটু দেখি কোনটার কথা বলতেছো। হুম, দাঁড়াও। এখানে দেখো, আমাদের এই যে এইটা না, চয়েস প্রেসার জোন 1 জোন 2 এন্ড 3। হ্যাঁ, এখানে কি বলতো, কি বলছো আবার বলো তো দেখি। একটা স্যার হচ্ছে যে তোমার, হুম, স্যার যে জোন গুলার সাইজ গুলা তো বেশ ডিফারেন্ট, কিন্তু এফেক্টিভ এরিয়া তিনটারই 10 ধরা। যেমন রুফের ক্ষেত্রে তিনটারই আমরা এফেক্টিভ এরিয়া 10 ধরে চার থেকে হলো পি নেটটা বের করছি। হুম, হ্যাঁ, PS30টা বের করছি, তাই না? PS30টা বের করার জন্য আমরা এই উইন্ড এরিয়া এখানে নিয়েছি 300 ফিট স্কোয়ার রুফ চয়েস প্রেসারের জন্য, আর এখানে নিয়েছি ইফেক্টিভ উইন্ড এরিয়া নিয়েছি হচ্ছে 10 ফিট স্কোয়ার। হ্যাঁ, এটা হচ্ছে প্যানেলের জন্য, আর এটা জয়েস্টের জন্য। জি স্যার। তোমার কোশ্চেন হচ্ছে রুফ প্যানেল নিয়ে, তাই তো? জি স্যার, হ্যাঁ, রুফ এখানে প্যানেল। সবগুলো, হ্যাঁ, তুমি ঠিকই বলছো, 10 ফিট স্কোয়ারটা নেওয়া আসলে আমাদের ঠিক হয় নাই। এখানে আমাদের ওই যে যেই প্যানেলের জন্য ইফেক্টিভ এরিয়া যতটুকু সেটাই আমাদের নেওয়া উচিত। জোন 1 এর যদি ইফেক্টিভ উইন্ড এরিয়া যদি 10 ফিট স্কোয়ার হয় তাহলে 10 ফিট স্কোয়ার নিব, আর যদি এন্ডে আমার যদি ইফেক্টিভ উইন্ড এরিয়া যদি ডিফারেন্ট হয় তখন ওইটাই নিব, বুঝছো? কিন্তু বোঝা যাচ্ছে যে আমার দেখো এই প্রবলেমটাতে, এই যে দেখো এখানে, এই যে এইটাতে একটা হচ্ছে আমার জোন 1 জোন 2 এন্ড জোন 3 আছে, এটা দেখো, এই যে এটা তো আবার আসি, দেখো এখানে জোন 1 জোন 2 জোন 3 কোনটা দেখি তো। জোন জোন ওয়ানটা মেবি একদম ওয়ানটা মাঝেরটা। হচ্ছে মাঝেরটা, হ্যাঁ, জোন, এই যে এটা জোন 1, আর এই জি যে স্যার। এইটা হচ্ছে তোমার জোন 2, এই যে এটা হচ্ছে জোন 2, তাই তো? তাহলে তোমার জি কথা স্যার। হচ্ছে যে জোন 2 তে তো কম হবে ইফেক্টিভ উইন্ড এরিয়া, তাই না? হ্যাঁ, ইফেক্টিভ উইন্ড এরিয়া এখানে আসলে এই জায়গাটাতে কম হবে, বুঝছো? তো এখানে যদি কম হয়, মানে এই প্যানেলের, হ্যাঁ, এখানে যদি কম হয় তাহলে 5 ফিট স্কোয়ার যদি হয় তাহলে 5 ফিট স্কোয়ারই ধরবা, বুঝছো? 5 ফিট স্কোয়ার যদি হয় তাহলে আমাদের এই যে এই চার্ট থেকে 5 ফিট স্কোয়ারের জন্য যেই ভ্যালুটা আসে সেটাই আমাদেরকে নিতে হবে। আচ্ছা, এটা এখানে নাই। স্যার 5 ফিট স্কোয়ারটা কিভাবে পেলাম? এখানে 10 ফিট স্কোয়ার কিভাবে পাইছো সেটা বলো। স্যার 10 ফিট স্কোয়ার, স্যার এক সেকেন্ড একটু দেখা লাগবে। স্যার স্পেসিং 5 ফিট পর পর ছিল স্যার, আর স্যার 2 ওই যে 5 ফিট ছিল আর ওইদিকে 2 ফিট ছিল, ওই জন্য হলো হুম। 5 × 2 আমরা 10 করছিলাম। আচ্ছা, তাহলে এখানে তো ওই যে এইটা থেকে তোমার এই যে এই প্যানেল এক একটা হচ্ছে 2 ফিট করে, তাই তো? এই যে এইটা থেকে এইটা হচ্ছে 2 ফিট, জি আর স্যার। তোমার এইটা একটা থেকে একটা হচ্ছে তোমার 5 ফিট। 5 ফিট করে। 5 ফিট, কিন্তু তোমার এই যে এইটাও যদি তোমার 10 ফিট হয়, সরি, এটা যদি 5 ফিট হয় তাহলে এটা হবে 2.5 ফিট, স্যার এটা হবে 2.5 ফিট, এটা 2.5 ফিট হবে।
তাহলে আর এটা আড়াই আর এটা 2, তাহলে আড়াই গুণ 2 হচ্ছে 5 ফিট স্কয়ার। আমরা হাফ নিচ্ছি 5 ফিটের। হুম হুম। আচ্ছা স্যার, বুঝতে পেরেছি। আর স্যার জোন 3 এর জন্য কিভাবে বের করব? জোন 3 তো আরো ছোট। জোন 3 তে আসলে হ্যাঁ আরো ছোট হলে তো ছোট অংশটাই নিবা। ধরো এই যে এই জায়গাটা, তাই না? এই যে এই জায়গাটা অবশ্য জোন 3 এর জন্য মেবি আলাদা বের করা লাগবে না, কারণ 10 এর লাগবে না, কম কারণ হলে মানে ভ্যালু গুলো এক হয়ে যায়। হ্যাঁ সেটাই আমি তোমাকে বলতে যাচ্ছিলাম যে তোমার এই যে এটা দেখি বাট আমরা। এমনি স্যার যদি এখন তো 10 এর নিচে পড়ে গেছে, কিন্তু যদি হ্যাঁ, এরকম হয় পরে একটা 15 একটা 20, এখন ওই ঠিক ওইখানে ইফেক্টিভ উইন্ড এরিয়া যত সেটাই নিবা। ওখানে ওইভাবে নিব। হ্যাঁ আচ্ছা, এখানে যে 5 এর অর্ধেক করে নিয়েছি, ওখানটাতে তাহলে জোন 3 এর ক্ষেত্রে কিভাবে করব? মানে উম, ওখানে ওইখানে তোমাকে যে 2a টা ক্যালকুলেট করতে হবে, বুঝছো? 2 তুমি এটা, আরো একটু আচ্ছা আচ্ছা স্যার, তুমি বুঝতে আরো পেরেছি। একটু জোন 2 টা এভাবেও তুমি চিন্তা করতে পারো যে তোমার এই জোন 2 তে তোমার এই যে 2a টা নিতে পারো। এই যে এখানে তো এই জায়গাটা, সরি এটা হচ্ছে এ 2a না, এটা হচ্ছে এ। হুম। ওইটার জন্য হচ্ছে 2a, এই যে এটার জন্য হচ্ছে 2a। মেইন উইন্ড ফ্রেম রেজিস্টিং সিস্টেমের জন্য এটা হচ্ছে হুম তোমার হুম 2a, এটার জন্য হুম। হচ্ছে ইফেক্টিভ উইন্ড এরিয়া হচ্ছে 2a। বাট এই যে এটার জন্য হলো, এটার জন্য হচ্ছে শুধুমাত্র এ। এ হবে। তাহলে এই এ অংশের জন্য তোমার যে প্যানেল, সেখান থেকে তুমি ওই ইফেক্টিভ উইন্ড এরিয়াটা নিতে পারো, বুঝছো? তাহলে এ এইদিকে স্কয়ার হবে হবে এখানে এদিকে এরিয়াটা। হবে 2 ফিট, এদিকে 2, এদিকে হবে এ। 2a এটা হবে তোমার ইফেক্টিভ উইন্ড এরিয়া। আর এটার 2 জন্য ইনটু হবে এ। হলো, হ্যাঁ এটার জন্য হবে a মাল্টিপ্লাইড বাই a, তাই তো? a স্কয়ার। জি স্যার। ঠিক আছে, আর জি স্যার, এটার জন্য বুঝতে তো পেরেছি। টিপিক্যাল যেটা সেটাই নিবা। এখন কথা হচ্ছে যে ওই প্রথম স্যার তাহলে জোন 1 ও জোন 1 তো ওই যে তোমার দিয়ে দিব। তাহলে প্যানেলের তো ডাইমেনশনের উপর আপনার ডিপেন্ড স্যার করবে। মাঝখানে জোন এ বের করা যায়। হ্যাঁ কি বললা? স্যার জোন 1 ও তো তাহলে এই এ এর ভ্যালুটা থেকে বের করা যাবে। তো মানে সব মানে জোন আমি 1 এ তো লেন্থের জন্য টোয়াইসে জোন বাদ 1 তো দিব, আসবে উইডথের প্যানেলের, জন্য টোয়াইসে বাদ দিব। জোন 1 এ তো প্যানেল ডাইমেনশন থেকে আসবে, তাই না? আচ্ছা আচ্ছা এক স্যার, একটা প্যানেল, সরি স্যার ভুল করেছি। জোন 1 জোন প্যানেল 1 থেকে এ আসবে। প্যানেল থেকে আসবে প্রত্যেকটা প্যানেলের যে ডাইমেনশন, স্যার সেটা ভুল করেছি। হ্যাঁ সেখান থেকে জোন ইফেক্টিভ 2 উইন্ড আর এরিয়াটা জোন নিতে হবে। 3 টা এ তে বের করা লাগবে। হুম বুঝতে পেরেছি স্যার, থ্যাংক ইউ। হুম হুম। স্যার বলো। এই ESC তে বলা আছে যে ইফেক্টিভ উইথ দ্যাট নিড নট বি লেস দ্যান 1/3 অফ দ্য স্প্যান লেন্থ। হুম। স্যার স্প্যান লেন্থ 1/3 এর কম হতে পারবে না, তাহলে কি আমরা এখানে 2.5 ফিট নিতে পারবো? কত নিতে পারবা? স্যার এই যে বলছে স্প্যান লেন্থের 1/3 এর কম হতে পারবে না, ইফেক্টিভ উইথ যেটা আমরা মাল্টিপ্লাই করতেছি। হুম। তো তো ওই যে আমরা যখন জোন 2 বা 3 এর জন্য ক্যালকুলেট করতেছি ইফেক্টিভ এরিয়াটা, তখন কি স্যার আমরা 2.5, এটা তো মেবি 1/3 এর ওইটা কম। স্প্যানের জন্য বলছে, ওটা তো ইফেক্টিভ কি, ওটা ইফেক্টিভ ইয়া বলছে নাকি? আর এমন ছিল স্যার মেবি। ওটা কি স্যার ওটা এটা কি জি স্যার, দাঁড়াও। এটা তো ছিল। and cladding elements, the effective wind area is the span length multiplied by an effective width that হুম need হুম। not be less than 1/3 of the span length. আচ্ছা দাঁড়াও দেখি তো, তোমার ওই প্রবলেমটা আমি বাইর করি। এই যে এটা তো এই যে এটা, width of the effective area need not be less than 1/3 of the span। এটা হচ্ছে ওয়াল প্রেসারের জন্য। তাহলে এটা স্যার রুফের জন্য হবে না, রুফে। না এটাকে ধরেই, এটা যদি হয় বুঝছো, স্যার তাহলে তো প্যানেলেও এটার তো স্যার ডেফিনেশন আমরা অনুযায়ী, এটার স্যার ডেফিনেশন অনুযায়ী তো উইথ অফ ইফেক্টিভ এরিয়া, তাহলে ওইটা ধরেই তো করতে হবে। স্যার প্যানেলেও কিন্তু স্যার আমরা 1/3 নিছিলাম স্যার, জয়েসড বাই হ্যাঁ 3। তাহলে যে এই ডেফিনেশনের মধ্যে যদি পড়ে যায় তাহলে এর ব্যাপারটা এখানে আসছে না, বুঝছো? জি স্যার। তখন এখানে আসলে ওই ইয়াটাই নিতে হবে, ওই যে তোমার
এখানে যে 10 ফিট স্কয়ার যেভাবে বের করছে ওভাবেই নিতে হবে। স্যার আরেকটা বিষয় স্যার, যে আমরা তার যখন মানে তোমার উইথটা কত হচ্ছে দেখো তো, এই যে তোমার এটা হচ্ছে কত, একটা তো পাইলা, হ্যাঁ, একটু আগে যে কোশ্চেন করছিল তোমার এটা হবে কত, 2.5 গুণ 2 অথবা a গুণ 2, ঠিক আছে, 2a, জি স্যার। আর এটা হবে হচ্ছে তোমার এই স্প্যান কত, ওটার স্প্যান তো হবে তোমার, এটা হচ্ছে হবে কত, এটাকে তো ধরে নিতে পারি আমরা আড়াই, তাই না, আড়াই, এটাই হচ্ছে না, আড়াই আর 1/3। আর সরি আড়াই এখানে না, স্প্যান a কোনটাকে গুণ a বাই বলতেছেন 3, স্যার? সরি এটা এটা হবে a গুণ a বাই 3, মানে a স্কয়ার বাই 3, আচ্ছা আচ্ছা। a স্কয়ার বাই 3, স্যার, এক্ষেত্রে আর ওই যে 3 2a এর জন্য এটার মধ্যে যেটা 2 এর গ্রেটার জন্য সেটা। হুম, হ্যাঁ স্যার হ্যাঁ বলো। এ এ এ ইনটু এস এ ইনটু এ বাই 3 এটা কি জোন 2 এর জন্য না 3 এর জন্য? এটা জোন 2 3, জোন 2 এর জন্য হচ্ছে, মানে তুমি যখন উইডটা বের করছো, সরি স্যার প্লিজ না, পুরো এরিয়ার কথা বলছি। ও সরি, ও হ্যাঁ এরিয়াটা হচ্ছে জোন 3 এর জন্য যেটা করবা সেটা হচ্ছে, এটা হবে a গুণ a, আর এটা হবে a গুণ a বাই 3, এটার মধ্যে জোন ফিগার তো a বাই a মাল্টিপ্লাইড বাই a তো হবে নাকি, স্যার আমাদের এটার জন্য এ তো 5 না স্যার, এ তো 3 আর আমাদের এ এই কত, হ্যাঁ, এ কত এখানে আসতেছে, প্যানেল স্পেসিং এ তো দিতে 5। 3 তে আছে স্যার। 3 আছে স্যার। ও এ তো এখানে হচ্ছে এখানে এ 3 ফিট আছে, হ্যাঁ ঠিক আছে, এ যদি তোমার না, দেখো এখানে যে প্রবলেমটা যেভাবে করছে, ইউ ডোন্ট নিড টু ফলো দিস পার্ট, বুঝছো, এখন ধরো এ হচ্ছে তোমার 3, তাহলে আমি যেটা করব সেটা হচ্ছে বাই ডেফিনেশন, আমি যেটা করব সেটা হচ্ছে যে জোন জোন 1 এর জন্য, জোন 1 এর জন্য করব আমি 5 মাল্টিপ্লাইড বাই 2, এটা করব, আর জোন 1 এর জন্য আমি এটা করব 5 মাল্টিপ্লাইড বাই 5 বাই 3, 8 ফ্রি স্কয়ার, এটার মধ্যে বড় হচ্ছে 10, এই 10টা নিব। এবার জোন 2 এবং জোন 3, জোন 2 এর জন্য আমি এটা নিব হচ্ছে এটা কি নিব, এটা হচ্ছে a মাল্টিপ্লাইড বাই 2, 2a, এটা নিব, আর নিব হচ্ছে a মাল্টিপ্লাইড বাই a বাই 3, এটা নিব হচ্ছে জোন 2 এর জন্য। জোন 3 এর জন্য আমি নিব হচ্ছে a মাল্টিপ্লাইড বাই a, আর এটা নিব হচ্ছে a মাল্টিপ্লাইড বাই a বাই 3, এভাবে নিব, বুঝছো, স্যার এখানে কি আমরা স্প্যানটাকে এ ধরলাম? স্প্যানটাকে, হ্যাঁ স্প্যানটাই তো তোমার a এখানে, স্যার এর না আলাদা ডেফিনেশন ছিল, না এ ছোট তো এ। তুমি, এ তো তুমি বের করলাই, বুঝছো, এ বের করার পরে যখন ইফেক্টিভ এরিয়াটা বের করবা তখন তোমাকে এইটা ফলো করে বের করতে হবে, এই যে তোমার যেটা তোমার ধরো ধরো জোন 3 তে ইফেক্টিভ এরিয়া তো তুমি a স্কয়ার পাইলা, তাই না, a মাল্টিপ্লাইড বাই a এটা পাবা, ঠিক বলছে, জোন 3 তে a মাল্টিপ্লাইড বাই a হবে, আর জোন 3 তে আরেকটা ভালো হবে হচ্ছে a মাল্টিপ্লাইড বাই a বাই 3, তাহলে A by এই 3 দুইটার মধ্যে যেটা বড় সেটাই নিতে হবে, স্যার স্যার একটা স্যার স্যার বলো। স্যার এখানে ইফেক্টিভ পয়েন্ট এরিয়াটা বাইরে করতে প্রবলেম আছে আর কি, সেজন্য আপনি একটা নতুন একটা এক্সাম্পল যদি দেখাইতেন মানে একটু ভালো মতো ক্লিয়ার হইতো আর কি স্যার, ও এটা করে দেখাইতে হবে, একটা নতুন একটা এক্সাম্পল দিয়ে দেখাইলে মানে জিনিসটা একটু ভালো মতো ক্লিয়ার হইতো আর কি স্যার। নতুন এক্সাম্পল তো ক্লাসে তো দেখাইছি, সবকিছু তো একই আছে, শুধুমাত্র এই যে ইফেক্টিভ জোন, ইফেক্টিভ এরিয়া ইফেক্টিভ পয়েন্ট এরিয়াটা হ্যাঁ একটু সমস্যা আছে, ঝামেলা আছে আর কি স্যার মোটামুটি। ঝামেলাই যে এখন তো স্যার ক্লিয়ার হয়ে গেল, স্যার ইফেক্টিভ উইন্ড এরিয়াটা অনেক কনফিউজিং লাগছে। নতুন একটা এক্সাম্পল দিলে দেখো যে এক্সাম্পল তো এখান থেকে দেখো, এই যে তোমার ওয়ালের জন্য, এই যে এই ওয়ালের জন্য, সরি রুফের জন্য আমরা বলছি, এই রুফের জন্য, এই রুফের মধ্যে আমরা প্রথমে বলছি হচ্ছে যে এই যে এই রুফ প্যানেল গুলোতে কতটুকু প্রেসার আসে, আর তোমার এই জয়েস্টে কতটুকু প্রেসার আসে, তাই না,
তাহলে এই জয়েসটার জন্য একবার ইফেক্টিভ উইন্ড এরিয়া বের করবা, আবার এই প্যানেলের জন্য ইফেক্টিভ উইন্ড এরিয়া বের করবা। যখন এই জয়েসটার জন্য বের করছি, জয়েসটার জন্য কিভাবে বের করছি, জয়েসটার জন্য বলছি যে এই জয়েস্টের লেংথ হচ্ছে কত, 30 ফিট, তাই তো? 30 ফিট, আর 30 ফিট মাল্টিপ্লাইড বাই এটার ইফেক্টিভ উইডথ হবে তার স্প্যান ডিভাইডেড বাই 3, অ্যাট লিস্ট স্প্যান ডিভাইডেড বাই 3। এদিকে স্প্যান ডিভাইড বাই 3 হচ্ছে কত, 10 ফিট, তাই তো? 5/3 তাহলে ইফেক্টিভ উইডথ হবে হচ্ছে এদিকে 10 ফিট, আর এদিকে স্যার টোটাল লেংথ হচ্ছে 15 ফিট। তাহলে 30 গুণ স্যার ইফেক্টিভ এরিয়া স্যার পারপেন্ডিকুলার ধরবো না স্যার, 30 ফিট যদি ধরি তার পারপেন্ডিকুলার 20 ফিট ইন্টু স্যার দুই দিকের যে লিঙ্কটা স্যার সেভাবে করে করবো না? উম, না, তোমার এটা হচ্ছে স্যার তোমার, বুঝতে পারলাম না বুঝতে পারলা না? স্যার, এই যে তারপরে কি লাস্ট করছো? কোশ্চেনটাতে কনফিউজ হয়ে গেলাম। আচ্ছা দাঁড়াও দেখি। স্যার এখানে কি আমরা সবগুলা দাঁড়াও, জয়েস একবারে দাঁড়াও, বের করতেছি? দাঁড়াও, এই কোশ্চেনের আনসার দিয়ে নিতে পারো। হয়ে গেল 300। এই যে দেখো, যে এটা কিভাবে বের করছে, এখানে জয়েস্টের ইফেক্টিভ উইন্ড এরিয়া যখন বের করছো, একটা ধরেছে হচ্ছে, হ্যাঁ যে এই জিনিসটা মাথায় রাখো, 30 মাল্টিপ্লাইড বাই 5 আর হচ্ছে 30 মাল্টিপ্লাইড বাই 30/3। এটা কিভাবে আসছে, এই দুটোর মধ্যে যেটা বড় সেটা আমরা নিব ইফেক্টিভ উইন্ড এরিয়া হিসেবে। এখন দেখি, এই দেখো এখানে দেখো, এইটা স্প্যান হচ্ছে 30 ফিট, এই যে জয়েস্টের স্প্যান হচ্ছে 30 ফিট। আচ্ছা, এই 30 ফিট এর জন্য ইফেক্টিভ উইডথ কতটুকু হবে, এই ইফেক্টিভ উইডথটা হচ্ছে এই বরাবর, এই দিকে তার ইফেক্টিভ উইডথ হবে হচ্ছে স্প্যান ডিভাইড বাই 3, 1/3। এটা নিতে হবে অ্যাট লিস্ট। আরটা কি নিতে হবে, এটা হচ্ছে যে এই জয়েস থেকে এই জয়েসটার দূরত্ব কতটুকু, এই জয়েস থেকে জয়েসটার দূরত্ব হচ্ছে তোমার স্যার 5 5 ফিট। ফিট। হ্যাঁ, তার মানে ঠিক আবার করে। এই জয়েস থেকে পরের জয়েসটা হচ্ছে 5 ফিট করে। তাহলে এই জয়েস থেকে জয়েসটার দূরত্ব অর্ধেক কত, 5, কত, আড়াই, আর এদিকে হচ্ছে আড়াই। তাহলে ইফেক্টিভ উইডথ কতটুকু হলো, 5 হলো। এই 5 মাল্টিপ্লাইড বাই দিস 30, এটা হচ্ছে তোমার ইফেক্টিভ এরিয়া স্যার। এটা একটা পাইলা, এটা হচ্ছে 150। আরেকটা এফেক্টিভ হচ্ছে এরিয়া। ইফেক্টিভ এরিয়া পাইলা। আরেকটা ইফেক্টিভ এরিয়া হচ্ছে যে তোমার স্প্যান মাল্টিপ্লাইড বাই অ্যাট লিস্ট হচ্ছে স্প্যানের 1/3 হবে এই ইফেক্টিভ উইডথটা, তাই না? তাহলে এদিকে ইফেক্টিভ উইডথ হচ্ছে 10, মানে স্প্যান ডিভাইড বাই 3, মানে 30 ডিভাইড বাই 3 হচ্ছে 10, আর এদিকে হচ্ছে আমার কত, 30। 30 মাল্টিপ্লাইড বাই 10 হচ্ছে 300। ঠিক আছে, তাহলে এই দুইটা ইফেক্টিভ এরিয়া থেকে যেটা বড় সেটা নিতে হবে, এরকম একটা ব্যাপার। স্যার আমরা 5 ইউনিটটা কোথা থেকে পেলাম আবার একটু বলবেন? মানে স্যার, মানে আচ্ছা, গিভেন হচ্ছে যে এই জয়েস থেকে জয়েসটার দূরত্ব হচ্ছে 5 ফিট। স্যার স্যার আমরা স্প্যানটাকে কিভাবে ডিফাইন করতেছি, মানে যে কোনো কম্পোনেন্টের কোন জিনিসটা স্প্যান হবে? ধরো এই বিমের এই যে তার সাপোর্ট থেকে আরেকটা সাপোর্টের ডিসটেন্স হচ্ছে তার স্প্যান। যে এই বিমটা এখানে যে জয়েসটা আছে স্টিলের জয়েস, এই স্টিলের জয়েসটা তোমার এই ওয়ালের উপর সাপোর্টেড, আবার এই ওয়ালের উপর সাপোর্টেড, বুঝছো? তাহলে এইটা হচ্ছে তার স্প্যান। তো স্যার ওয়ালের ক্ষেত্রে আমরা কেন 15 ফিটকে স্প্যান ধরলাম? ওয়ালের ক্ষেত্রে কি ধরছো? ওয়ালের জন্য আমরা যখন বের করলাম স্যার জোন 4, তখন স্যার 15 ফিটকে স্প্যান ধরলাম না স্যার আমরা? মানে 60 ফিটকে না ধরে হাইটটাকে আমরা মানে স্প্যান ধরেছি সেক্ষেত্রে। ও, এটাকে কেন স্প্যান ধরছো, এটাকে কেন ধরো নাই? জি স্যার। ওয়াল পারপেন্ডিকুলার টাইপ। স্যার এই জিনিসগুলো অনেক কনফিউজিং। না সেই তো কনফিউজিং, তো ঠিক আছে, স্যার কনফিউজিং পার্ট বলে পার্ট তো বোঝাতে করে গেলে যদি হবে না। স্যার মানে করলে স্যার তাড়াতাড়ি হবে মনে হয় স্যার। পার্ট মানে জোন 1 এর জন্য এটা, জোন 2 এর জন্য যদি স্যার লিখে যদি ইয়া করতেন তাহলে হয়তো স্যার সহজ হইতো স্যার, তাড়াতাড়ি হইতো। কেন এখানে করা নাই? জি স্যার করা আছে, কিন্তু স্যার তাহলে একটু বুঝতে সমস্যা হচ্ছে স্যার। জোন
1, এই তো জোন 1। এই যে এইখানে স্যার এটা তো হচ্ছে জোন 1। জোন 1 এর জন্য তোমার এটা হচ্ছে কম্পোনেন্ট ক্লাডিং, এটা হচ্ছে জোন 4। দাঁড়াও, এটা আগেরটাতে করা আছে। সেটা হচ্ছে জোন 2 and 3। জাস্ট প্রেসার হচ্ছে, হ্যাঁ, ওয়াল ইফেক্টিভ উইন্ড এরিয়া। CMU walls are supported at the roof diaphragm and at ground span of 15 feet. Wall effective wind area is আচ্ছা, এখানে ওয়ালের জন্য ইফেক্টিভ ওয়ালের জন্য স্প্যানটা কতটুকু হবে, তাই তো? এখন একটা জিনিস এভাবে চিন্তা করো যে তোমার ধরো এই ওয়ালের জন্য যদি দেখো যে এই ওয়ালটা তোমার এই যে এই বরাবর তোমার যদি এটা যদি প্রেসার আসে, এই প্রেসার তো আসবে এই দিক দিয়ে, তাই তো? এদিক থেকে আসবে। তো তুমি এটাকে ইয়া করতে পারো, ধরো প্রেসার যখন এদিকে আসবে, তো প্রেসার আসলে প্রেসারটা কিন্তু ধরো এটাকে ধরো সাপোর্ট কোথায় কোথায় আছে। একটা হচ্ছে তোমার এই রুফ যেটা, যেখানে তোমার ডায়াফ্রামটা, সেখানে সাপোর্টেড, এই ওয়ালটা সাপোর্টেড। আর একটা হচ্ছে তোমার কোথায়, এই যে তোমার ফ্লোরে, তাই তো? আরেকটা সাপোর্ট কোথায়, এদিক থেকে একটা ওয়াল পাচ্ছে আর এই দিক থেকে একটা ওয়াল পাচ্ছে, তাই তো? তাহলে তুমি এভাবে চিন্তা করতে পারো যে এই ওয়ালটা সাপোর্টেড অন দিস, মানে অন 4 সাইডেড। এতটুকু বোঝা যাচ্ছে যে ওয়ালটা সাপোর্টেড অন 4 সাইডেড। আচ্ছা, 4 সাইডে এটা সাপোর্টেড। এখন 4 সাইডেড যখন হলো, তখন যে এইটার লোড ডিস্ট্রিবিউশন হবে হচ্ছে তোমার এই চারদিকে, অর্থাৎ এই এখান থেকে যে প্রেসারটা আসবে, এই প্রেসার থেকে ফোর্স গুলো যাবে হচ্ছে এই রুফে যাবে, গ্রাউন্ড ফ্লোরে যাবে, আবার এইদিকে যাবে, এদিকে যাবে। আমি যদি ড্র করি তাহলে দেখবা এরকম। এটা হচ্ছে তোমার এই যে এরকম একটা বিষয় হচ্ছে। যে এরকম একটা ব্যাপার। এদিকে হচ্ছে তোমার 15 ফিট আর এদিকে হচ্ছে তোমার 60 ফিট, ঠিক আছে? এখন তোমার এখানে যে প্রেসারটা আসছে, প্রেসারটা তোমার ডিস্ট্রিবিউশন হবে এভাবে, 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 এভাবে ডিস্ট্রিবিউশন হবে। সো তুমি বলতে পারো একদিকে স্প্যান হচ্ছে 15 ফিট, আরেকদিকে স্প্যান হচ্ছে কত, 60 ফিট, তাই না? এটা এটা ধরো একটা স্প্যান, এটা হচ্ছে এইচ, আর এটা ধরো হচ্ছে তোমার বি। তাহলে তোমার তো ধরো জিনিসটা হচ্ছে এরকম। এরকম প্রেসারটা তোমার যে এভাবে আসছে, এভাবে আসলে এই লোডটা যখন সে শেয়ার করবে, ট্রান্সফার করবে, এদিকে লোডটা ট্রান্সফার করবে, এদিকে করবে, এদিকে করবে, এদিকে করবে। আর কথা হচ্ছে যে কোন দিকে বেশি লোড ট্রান্সফার হবে? লোড ট্রান্সফার আসলে মেইনলি করবে হচ্ছে শর্টার ডিরেকশনে। শর্টার ডিরেকশনে লোডটা বেশি ট্রান্সফার হবে। তো এটা তোমরা পরে যখন ওই যে স্ল্যাবের জন্য কিছু পড়াশোনা করবা, তখন দেখবা, তোমরা ম্যাথমেটিক্যালি দেখবা যে লোড ডিস্ট্রিবিউশন হয় মেইনলি শর্টার ডিরেকশনে। সো এইদিকে দেখা যাবে যে 90% লোড এদিকে এদিকে ডিস্ট্রিবিউট হচ্ছে, এদিকে 90% লোড ডিস্ট্রিবিউট হচ্ছে, আর এদিকে দেখা যাবে যে ধরো 10% হচ্ছে। এই তোমার এই যে 15/60 ফিট যে তোমার ইয়া তোমার ডাইমেনশনটা দেওয়া আছে, এটার জন্য দেখতে পাবা যে শর্টার ডিরেকশনে 95-96% বা 97% ডিস্ট্রিবিউশন হচ্ছে, আর তোমার এই
লঙ্গার ডিউরেশনের অনেক কম হচ্ছে, ঠিক আছে? সো লোড যেদিকে বেশি শেয়ার করছে সেটাই তার স্প্যান হবে, সো এটাকেই তোমার স্প্যান ধরতে হবে, বুঝছো? আর ধরো যখন তুমি জয়েস্টের কথা চিন্তা করছো, যখন ধরো এখানে জয়েস্ট আছে, এটা একটা জয়েস্ট, তাহলে এই জয়েস্টের এখানে যে লোডটা আসবে, এই লোডটা তো তোমার ডিস্ট্রিবিউশন হবে, এটা তো একটাই, এটা ডিস্ট্রিবিউশন হবে যে এই জায়গাতে, এখানে একটা সে রিঅ্যাকশন পাবে, এখানে একটা রিঅ্যাকশন পাবে, এটা হবে তার স্প্যান, এরকম একটা ব্যাপার, বুঝে গেল? কোনটাকে স্প্যান ধরবা? জি স্যার। জি স্যার। স্যার আমাদের যে স্যার ডোর আর উইন্ডো ছিল স্যার, সেগুলোর জন্য কি আমাদের কম্পোনেন্ট এন্ড ক্ল্যাডিং হিসাব করা লাগতো না? হ্যাঁ লাগতো তো, সেটার জন্য তো আমরা তো দুই ভাগে ভাগ করছি এটাকে, একটা ভাগে একটা হচ্ছে তোমার এই যে দেখো এখানে, এই যে দেখো এখানে কি কি আছে এটাতে, প্রথমটা তো হলো ইয়ার জন্য, এই যে মেইন উইন্ড ফ্রেম রেজিস্টিং সিস্টেমের জন্য, মেইন উইন্ড ফ্রেম রেজিস্টিং সিস্টেমের জন্য বলা আছে যে তোমার এই যে এই ABCD EFGH এই সমস্ত জায়গাতে তোমার প্রেশারটা ক্যালকুলেশন করা লাগছে। আর আরেকটা হচ্ছে কম্পোনেন্ট এন্ড ক্ল্যাডিং, কম্পোনেন্ট ক্ল্যাডিং এর জন্য তোমার এই যে 1 2 3 4 5 এই জায়গাতে করা লাগছে। এখন এখানে দেখো কি আছে, তার রুফ অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করে 1 2 3 4 1 2 3 4 4 আর 5 4 আর 5 4 আর 5 হচ্ছে ওয়াল, আর এগুলো হচ্ছে 1 2 3 হচ্ছে রুফ। তো ওয়ালের জন্য আমার দুইটা জায়গা, একটা এন্ড জোন আর একটা হচ্ছে মিডল জোন, হচ্ছে 4 আর 5। ওকে, আচ্ছা এখন তোমার কথা হচ্ছে যে এখানে উইন্ডো কোথায়, তাই তো? এখানে এটা তো ওয়ালের জন্য, এটা উইন্ডো কোথায়, তাই না? জি স্যার। উইন্ডো কোথায়? এখানে এই 4 আর 5 থেকেই তোমাকে উইন্ডোর ইফেক্টিভ এরিয়াটা বাহির করে নিতে হবে, বুঝছো? দেখি এখানে করা আছে কিনা সেটা। 4 আর 5 যেখানে দেখি তো রুফ প্যানেল প্রেসার, রুফ প্যানেল, রুফ জয়েস্ট আর ওয়াল প্রেসার, ডিজাইন প্রেসার সিএনসি, এটার জন্য ইয়াটা করা নাই, তাই না? উইন্ডো এবং ডোরটা করা নাই। তো উইন্ডো আর ডোরটা কি করা লাগবে? এটা তো কম্পোনেন্ট ক্ল্যাডিং, মানে তো উইন্ডো আর ডোরের ফ্রেমের জন্য ক্যালকুলেট করা না? মানে কম্পোনেন্ট ক্ল্যাডিং এর পার্ট এটা ওয়ালের মধ্যে। এখন ওয়ালের প্রেসারটাই কি আমার উইন্ডো এবং ডোরের জন্য করতে হবে কিনা সেটাই হচ্ছে প্রশ্ন। তুমি কি বললা? ওয়ালের ক্ষেত্রে তো মেইন ফ্রেমে ক্যালকুলেশন করে ফেলছি, আর কম্পোনেন্ট ক্ল্যাডিং মানে তো যেটা মেইন ফ্রেমের পার্ট না, ওগুলোকে আমার ওটুক মিনিমাম প্রেসার নিতে হবে। ব্যাপারটা না এরকম না? না, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে যে মেইন উইন্ড ফ্রেম রেজিস্টিং সিস্টেম হচ্ছে যে তুমি প্রেসারটা ক্যালকুলেট করলা ওয়ালে, বুঝছো? বাট ধরো এটা যদি একটা মানে এভাবে চিন্তা করো, একটা আরসি বিল্ডিং যদি হয় তাহলে কিন্তু কি বলবো, হ্যাঁ ধরো এরকম একটা বিল্ডিং, ধরো যে এরকম একটা বিল্ডিং, যে এই বিল্ডিংটার কথাই চিন্তা করো। এই বিল্ডিং এ ধরো যে এরকম ইয়া আছে, এদিকে বিম আছে আর এদিকে তোমার ইয়া আছে, তোমার কলাম, বুঝছো? আবার ধরো এদিকে কলাম আছে, এদিকে তোমার বিম আছে, বুঝছো? এরকম একটা জিনিস। আবার এইদিকে বিম আছে, আবার এইদিকে বিম আছে, এদিকে বিম আছে। তো এখানে যে প্রেসারটা আসলো, এই প্রেসারটা যেটা আসলো মেইন উইন্ড ফ্রেম সিস্টেম রেজিস্টিং সিস্টেমে যখন তুমি প্রেসারটা বের করলা, এই যে এই জায়গাতে এ আর বি দুইটা জোনে ভাগ করছে এই জায়গাটাকে, তাই না? একটা হচ্ছে তোমার এই যে এটা হচ্ছে 2A, এটা এই জায়গাটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে তোমার A, আর এই জায়গাটা হচ্ছে B। এই AB থেকে তুমি এই ফ্রেম, ও সরি C,
এবি থেকে তুমি কতটুকু এআরসি থেকে প্রেসার থেকে তোমাকে বের করতে হবে যে এই ফ্রেমে মেইন উইন্ড ফ্রেম রেজিস্টিং সিস্টেম যেটা আসলে লোড ক্যারি করবে, লোডটা ট্রান্সফার করবে, সেইটাতে তোমার ওই যে আমরা তোমাদের অ্যানালিটিক প্রসিডিউরে দেখাইছি না যে প্রেসার ক্যালকুলেট করে প্রেসার থেকে কিভাবে আমার ফ্রেমে লোডটা ভাগ করতে হয়, ঠিক ওইভাবে তোমার এই যে এই ফ্রেমে এরকম একটা ফ্রেম পাবা, এটার জন্য এরকম একটা ফ্রেম পাবা। এটার জন্য তুমি ধরো যে এভাবে তো প্রেসারটা তুমি ক্যালকুলেট করছো, আসলে এখানে যে প্রেসারটা পাইছো এটা পি ফর এ আর একটা পাইছো পি ফর সি, ঠিক আছে? এই পি ফর এ এবং পি ফর সি থেকে তোমাকে এইটার যেই লোড যেটা পি থেকে এফটা বের করতে হবে। এখান থেকে তোমাকে এই যে এরকম যে এই ফোর্সটা তোমাকে বের করতে হবে, এই এফটা বের করতে হবে, বুঝছো? এরকম একটা ব্যাপার। আর যখন তুমি ওয়ালের জন্য বের করছো তখন ওয়ালে এই যে এখানে যে ওয়ালটা আছে, যখন কম্পোনেন্ট ক্ল্যাডিং যখন করলাম তখন তো এখানে যেই ওয়াল 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 আছে, এই ব্রিক ওয়ালে, ধর এটা ব্রিক ওয়াল, এই ব্রিক ওয়ালে কতটুকু প্রেসার, মানে এটা ওয়ালের যখন তুমি ডিজাইন করবা মানে ওয়ালটাই প্রেসার ক্যারি করতে পারে এবং ওয়ালটা এই প্রেসারে যাতে ভেঙে না যায়, বুঝছো? এরকম একটা ব্যাপার। বা এটার ভেতরে যে একটু হোল্ড করো, একটু দাঁড়াও, একটু কি এই ধরো ওয়ালটা এই প্রেসার ক্যারি করতে পারে কিনা সেটা যখন ডিজাইন করবা তখন কম্পোনেন্ট ক্ল্যাডিং থেকে ওয়ালের প্রেসারটা বের করতে হবে, বুঝছো? আর যখন মেইন উইন্ড ফ্রেম রেজিস্টিং সিস্টেমের জন্য করলা তখন ওয়াল থেকে যে প্রেসারটা পাইলা সেই প্রেসারটা তোমার ফোর্স হিসেবে ওই ইয়ারতে নিয়ে আসতে হবে, মেইন উইন্ড ফ্রেম রেজিস্টিং সিস্টেমের জন্য নিয়ে আসতে হবে, যেটা আমি তোমাদেরকে সিম্পলিফাইড প্রসিডিউরে দেখা নেই বাট অ্যানালিটিক্যাল প্রসিডিউরে দেখাইছি, বুঝছো? স্যার তাহলে ওয়ালের মধ্যে কোনো দরজা জানালা থাকলে ইফেক্টিভ উইন্ড এরিয়া চেঞ্জ হবে না? সেটাই তো মনে হচ্ছিল, দাঁড়াও সেটা দেখি এখানে কিছু করা আছে কিনা। একটু দাঁড়াও। Building classification. হ্যাঁ শোনো, যদি এই যে দেখো তোমাদের এই যে এই পেজটা একটু দেখো, তোমাদের যে একটা গাইডলাইন দিয়েছি না, উইন্ডোজ প্রভিশন গাইডলাইন, মেহতার যে বইটা, শুনতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ ওই বইটাতে এই যে দেখো যে এখানে এই গ্লেজিং প্যানেলের জন্য ইফেক্টিভ উইন্ড এরিয়া বের করার ইয়া দেওয়া আছে। দেখো এই যে একটা গ্লেজিং প্যানেলের উইডথ হচ্ছে 5 ফিট বাই 5.5 ফিট, বুঝছো? তাহলে দেখি তো এটা কোথায় লেখা আছে, যে এই প্রবলেমটা যেটা যে এই প্রবলেমটা তোমাদের সিমিলার একটা প্রবলেম করাইছিলাম কিন্তু এটার কম্পোনেন্ট ক্ল্যাডিং তোমাদেরকে দেখাতে পারে নাই। দেখো এখানে দেখো কি কি আছে, the mullions for glazing panels span হচ্ছে 11 feet between floor slab আর mullion spacing is 5 feet. Okay, glazing panels are 5 feet wide, 5 feet 6 inch high, ঠিক আছে? তাহলে ধরো একটা গ্লেজিং প্যানেল উইন্ডো, এটার ডাইমেনশন দেওয়া আছে 5 ফিট বাই 5 ফিট 6 ইঞ্চি। তাহলে এইটার জন্য তোমাকে
এটার ফ্রেম অথবা এই গ্লাসটার যে কতটুকু প্রেসার নিতে পারবে সেটার জন্য যখন লোড ক্যালকুলেশন করবা তখন তোমাকে ওইটার ইফেক্টিভ উইন্ড এরিয়া নিতে হবে। তাহলে এখানে ইফেক্টিভ উইন্ড এরিয়া হবে উইন্ডোর জন্য উইন্ডের ডাইমেনশনটা, এটা হবে 5 ফিট বাই 5.5 ফিট, ঠিক আছে? আর এটা একটা আরেকটা হবে 5 ফিট বাই এই 5/3। আর আমি একটা জিনিস কনসিডার করব সেটা হচ্ছে 5 ফিট 5.5 মাল্টিপ্লাইড বাই 5.5/3। তাহলে এগুলো থেকে যেগুলো হায়ার সেটি তোমার ইফেক্টিভ উইন্ড এরিয়া হিসেবে নিতে হবে। স্যার সেকেন্ডলি Similarly- কোনটা কন্ডিশন কোনটা কনসিডার করব বললেন বুঝিনি। কোনটা? স্যার প্রথমে তো একটা বললেন 5 ফিট বাই 5.5 ফিট, আর পরে আরেকটা কোনটা বললেন? দেখো এইটা বলছি, ধরো তোমার এই যে এইটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে তোমার এরকম একটা জিনিস, হয় যে এরকম, এটা হচ্ছে তোমার 5 ফিট আর এটা হচ্ছে তোমার 5 ফিট 6 ইঞ্চ। তাহলে এটার ইফেক্টিভ উইন্ড এরিয়া কি কি নিব? এটার ইফেক্টিভ উইন্ড এরিয়া নিব হচ্ছে 5 মাল্টিপ্লাইড বাই 5.5, তাই না? আরেকটা নিব কি 5 মাল্টিপ্লাইড বাই 5/3, আরেকটা নিব কি 5.5 মাল্টিপ্লাইড বাই 5.5/3। জি স্যার ঠিক বুঝেছি। আছে? হুম। স্যার আমরা যখন জানলার এই ইফেক্টিভ এরিয়াটা নিচ্ছি স্যার, আমরা যখন স্যার এই পিনেট 30টা বের করি তখন যে ইফেক্টিভ এরিয়াটা ক্যালকুলেশন করি জোন ওয়াইজ, ওই জোন ওয়াইজ ক্যালকুলেট করে তারপর কি যখন লোড ক্যালকুলেশন করবো তখন এই ইফেক্টিভ এরিয়াটা নিব, নাকি আমরা এই ইফেক্টিভ এরিয়া ধরেই এই চার্ট থেকে পিনেট 30 বের করব? চার্ট থেকে এই ইফেক্টিভ এরিয়াটা ধরে তারপর তুমি ইয়াটা নিবা, প্রেসার পিনেট 30টা নিবা। ওকে স্যার বলো। স্যার জোনিং কি আমাদেরকে শো করতে হবে অ্যানসার স্ক্রিপ্টে? জোনিংটা কি করতে হবে? শো করতে হবে নাকি স্যার? মানে অ্যানসার স্ক্রিপ্টে কি আমরা শো করবো স্যার এটা জোনিং করাটা আর কি? মানে যে জোন এ সি ই জি এফ এইচ এগুলো স্যার 1 হ্যাঁ 2 করতে হবে। হ্যাঁ মানে কম্পোনেন্ট ক্লাইডিং এর জন্য 1 2 3 4 5 আর মেন ইউনিফর্ম রেজিস্টিং সিস্টেমের জন্য এ বি সি ডি ই এফ জি এইচ। হ্যাঁ করতে হবে। স্যার আমরা তো বলো। স্যার আমরা তো ফ্ল্যাট রুফের জন্য এটা করলাম, যদি হচ্ছে কোনো অ্যাঙ্গেল থাকতো তাহলে কিভাবে ক্যালকুলেট করতাম এইগুলো উইন্ড এরিয়া গুলো? তাহলে ধরো যদি তোমার এরকম থাকতো, তুমি বলতে চাচ্ছ যে এরকম এরকম তাই তো? এটার জন্য তোমার তোমাকে কি করা লাগতো, যে তোমার এই যে এই জায়গাটা হতো কি, এই জায়গাটা হচ্ছে এটা হচ্ছে তোমার 2A। তাহলে এখানে তোমার প্রেসার আসতো কোনটা? এটা এখানে প্রেসার আসতো PA আসতো। আর এখানে আসতো কি PC। আর এখানে আসতো হচ্ছে, এখানে দাঁড়াও এই এটা কোশ্চেনের জোন অ্যান্সারটা দিয়ে গুলো নিই। দেওয়া আছে না? জি স্যার, চার্টে রুফের জন্য তো দেয়া তো অ্যাঙ্গেল গুলো আছে। দেওয়া আছে। তো এটা তো হচ্ছে সফট বি, থাকবে না? এখানে আসবে হচ্ছে তোমার এই PB, আর এখানে যেটা আসবে সেটা হচ্ছে PC। অর্থাৎ তুমি যদি শুধু গেবল ফ্রেমের কথা চিন্তা করো, সরি তুমি আসলে এই যে এরকম ইয়া পাবা, যে এরকম পাবা। স্যার বলো। স্যার এই এরকম একটা প্রবলেমটা জিনিস পাবা।
স্যার এই প্রবলেমটা যদি হচ্ছে ক্ল্যাডিং এর জন্য হতো স্যার, তাহলে আমরা রুফের জন্য তো আমরা জানতাম নর্মাল যদি ফ্ল্যাট হইতো 1 হইতো রুফের জন্য। আর স্যার এই না দাঁড়াও, তোমার একটু পরে, তোমার কোশ্চেনটা একটু পরে আসি। যে আমাকে যে কোশ্চেন করলা যে এরকম গেবল ফ্রেম যদি হয় তাহলে এই প্রেসারটা কিভাবে বের করবা সেটাই তো তুমি জানতে চাইছিলা নাকি? স্যার উইন্ড এরিয়াটা কিভাবে ক্যালকুলেট করব? উইন্ড এরিয়াটা ক্যালকুলেট করবা ইয়া থেকে, যে তোমার আর স্যার ওটাও কি ওরকম স্প্যান লেংথ বাই 3 দিয়ে ওভাবে সেম ভাবেই করব? ওভাবেই করবা। আর স্যার যেই পোরশনটা আমার হচ্ছে মানে রুফটা যে রুফটারই কিভাবে করব স্যার? রুফটা মানে যেটা? জি স্যার, জি স্যার, ওই ইনক্লাইন্ড পোরশনটা। আচ্ছা, তুমি যখন স্যার মেইন আচ্ছা মেইন মেইন টুইন ফ্রেম রেজিস্টিক সিস্টেম করছো তখন তো আর এখানে ইফেক্টিভ উইন্ড এরিয়া নাই, এখানে স্যার সরাসরি কম্পোনেন্ট তুমি এন্ড ক্ল্যাডিং এর সিএনসি এর কথা বলছি স্যার। হ্যাঁ সিএনসি তে তোমার তখন জানিতে হবে যে তোমার এই যে যখন এরকম সিস্টেম থাকবে তার মানে তোমার যে এইখানে একটা বিম থাকবে, এখানে একটা বিম থাকবে, আর রুফের জন্য তোমার এই যে এটাকে নিবা স্প্যান, যে এটা হবে স্প্যান, এটা হবে তোমার এল, আর এই যে এইটা হবে তোমার বি। তাহলে তোমার রুফের জন্য একবার এল বাই বি নিবা, বুঝছো? এল বাই বি নিবা, আরেকবার নিবা হচ্ছে এল মাল্টিপ্লাইড বাই এল বাই 3। জি স্যার, বুঝতে পেরেছি। স্যার এখানে উইন্ডওয়ার্ড সাইডে রুফে সাকশন প্রেসার টাইপের কেন আসলো, মানে উল্টা হওয়ার কথা না দিকটা উইন্ডওয়ার্ড সাইডের রুফে? দাঁড়ান কি আছে দেখি। এখানে তোমার এই যে দেখো এখানে হচ্ছে এ, ও এদিকে তো দুইটা সাইন আছে দেখতে পাচ্ছ, এই যে বি তে দুইটা সাইন আছে, বি হচ্ছে এটা। জি স্যার। স্যার মেইন ফ্রেমে কি শুধু 3টা জোনই আছে নাকি আরো থাকতে পারে? শোনো এখানে আর হচ্ছে ই, দাঁড়াও ইতে দেখো, এই প্রশ্নের উত্তর দিয়ে নি, এটা হচ্ছে ইতে দেখো দুইটা আছে। So, তুমি এখন যখন রুফের জন্য চিন্তা করবা তখন তোমাকে ই এর কথা চিন্তা করতে হবে। তাহলে ইতে দেখো কি আছে, ইতে এই যে যখন উইন্ড স্পিডটা কম তখন কিন্তু তোমার এই যে শুধুমাত্র একটা ভ্যালু দেওয়া আছে ইতে, ঠিক আছে? বাট মানে যখন তোমার স্পিড কম এবং থিটা, সরি ইনফ্যাক্ট এটা থিটার সাথে রিলেটেড, এখানে থিটা যখন তোমার এই 15 ডিগ্রি 20 ডিগ্রি পর্যন্ত তখন তোমার এই যে এই এটা তোমার একই। বাট যখন তোমার এই ইয়াটা রুফ অ্যাঙ্গেলটা যখন বেড়ে গেল তখন তুমি এখানে দুটো ভ্যালু পাচ্ছ, -6.4 এবং -2.4, দুটো ধরেই কিন্তু তোমাকে ক্যালকুলেশন করতে হবে। আর যখন এই স্পিডটা রুফ অ্যাঙ্গেলটা যখন বেশি তখন এটা 1 and 5, ঠিক আছে? সো বেসড অন দ্য রুফ অ্যাঙ্গেল তোমার এটা সাকশনও হতে পারে আবার ওই পজিটিভ প্রেসারও হতে পারে, বুঝছো? তো এই চার্ট থেকে এটা নিতে হবে। এই তো, আর তো কিছু দেখছি না আমি, মানে এখানে তোমার দুটো ভ্যালুই আছে, দুটো ভ্যালু থেকে তোমাকে নিতে হবে। এই তো জি স্যার, বুঝতে পেরেছি। এখানে আর কিছু নেই, বলো। সারফেস রাফনেস বি আর সারফেস রাফনেস সি, স্যার এই দুইটার মধ্যে একটু স্যার আরেকবার একটু বলবেন ডিফারেন্সটা? সারফেস রাফনেস বি এবং সি, তুমি কি আমার পাওয়ার পয়েন্ট দেখতে পাচ্ছ? জি স্যার। এই যে এখানে হচ্ছে সারফেস রাফনেস এ, বি আর সি এর মধ্যে, তাই না? বি তে কি আছে দেখো, বি হচ্ছে ওপেন টেরেন স্ক্যাটার্ড অবস্ট্রাকশনস হ্যাভিং হাইটস জেনারেলি লেস দ্যান 9.1 মিটার। This category includes flat open country, grassland, and all water surfaces in cyclone region. Flat open country. Surface roughness সিটা কি? এটা হচ্ছে এটা এই ফ্ল্যাট ওপেন কান্ট্রিতে মাঝে মধ্যে কিন্তু ছোটখাটো বিল্ডিং থাকে, বুঝছো? কিন্তু এই সারফেস রাফনেস সিতে এটা হচ্ছে আনঅবস্ট্রাক্টেড এরিয়া, কোনো অবস্ট্রাকশন নাই। স্যার ঢাকার মানে বাংলাদেশের জেলা
বললে স্যার আমরা একটু ভালো বুঝতাম স্যার, যে এতে মনে করেন ঢাকা বিতে মানে একটু ওরকম না, ওরকম না। ব্যাপারটা হচ্ছে যে তোমার ধরো তুমি খুলনার কথা যদি বলো, খুলনাতেও তো তোমার কিছু এরিয়া আছে যেটা হচ্ছে তোমার ওপেন কান্ট্রি। আবার সিটিতে যদি আসো, সিটিতে তো হচ্ছে তোমার তোমার আম, তোমার এটা আরবান এরিয়া, সো ওটা তো সারফেস এ, তাই না? স্যার তো যদি স্যার খুলনা বলে দেয় তাহলে স্যার আমরা এ ধরেই করে ফেলবো এরকম? না, এরকম তো না, তোমাকে ডিফাইন করতে হবে যে এটা কোন সারফেস রাফনেস, এ না বি না সি। আরেকটা জিনিস তোমাকে চিন্তা করতে হবে যে এটা সারফেস রাফনেস এ বি সি দিয়েই কিন্তু এক্সপোজার ক্যাটাগরি, দুটো জিনিস, একটা হচ্ছে সারফেস রাফনেস ক্যাটাগরি আর একটা হচ্ছে এক্সপোজার ক্যাটাগরি। সারফেস রাফনেস এ হলে নরমালি এক্সপোজার এ হয়, সারফেস রাফনেস বি হলে নরমালি এক্সপোজার বি হয়, সারফেস রাফনেস সি হলে নরমালি এক্সপোজার সি হয়, বাট নট অলওয়েজ ট্রু। এখানে যে তোমাদেরকে এই ফিগারটা দেখাইছিলাম যে তোমার একটা বিল্ডিং হবে, সে এখানে একটা বিল্ডিং আছে, দেখছো? ধরো এখানে এটা নিয়ে আসি, অ্যানোটেশনটা কই গেল? ওকে, আচ্ছা দেখো, এই যে দেখো তোমার এখানে একটা বিল্ডিং হবে, এই বিল্ডিং এর আশেপাশের জায়গাটা হচ্ছে রাফনেস এ, সারফেস রাফনেস এ, মানে হচ্ছে যে এখানে অনেক এরকম অবস্ট্রাকশন আছে, বুঝছো, একটা সিটি এরিয়াতে। বাট এই সারফেস রাফনেস এ এটা থাকতে হবে এই 20H or 792 মিটার পর্যন্ত দুই পাশেই, তাহলে তুমি এটাকে বলতে পারবা এক্সপোজার ক্যাটাগরি এ, বুঝছো? স্যার হুম, স্যার এক পাশে যদি স্যার মানে 800 মিটার থাকে, আরেক পাশে যদি স্যার 1600 মিটার থাকে, তাহলে স্যার যেটা লেস দেন মানে তাহলে সেটাকে স্যার এ বলবো না তাহলে? না, যদি 800 মিটার এদিকে, 800 মিটার এদিকে, 1600 মিটার পর্যন্ত সারফেস রাফনেস এ আছে, হ্যাঁ, এখন ধরো বিল্ডিং এর হাইট কত, বিল্ডিং এর হাইট ধরো তোমার কত 30 ফিট, ঠিক আছে? তাহলে 30 ফিট হলে 20 মাল্টিপ্লাইড বাই 30 কত, 600 ফিট। জি স্যার। তাহলে 600 ফিট যদি হয় তাহলে এদিকে 600 ফিট অর 800, তার মানে বড় কোনটা? 800 তাই স্যার। তো? হ্যাঁ। আচ্ছা, এই দুটো হচ্ছে গ্রেটার, আর এদিকে হচ্ছে যে 7, ধরো এদিকে বলছো 1600 ফিট, কি 1600 মিটার না, 1600 মিটার আর জি এদিকে স্যার 600। মিটার। তো তাহলে তো দুই দিকেই তো এটা স্যাটিসফাই করছে, তো এটা তো দুই পাশে সারফেস রাফনেস এ আছে এবং এই ক্রাইটেরিয়া মিট করছে, সো তুমি এটাকে এক্সপোজার ক্যাটাগরি এ বলবা। বাট ধরো এদিকে আছে ধরো তোমার 300 ফিট, 300 ফিট পর্যন্ত সারফেস রাফনেস এ আছে, বুঝছো? আর এদিকে কিন্তু 1600 ফিট পর্যন্ত আছে, 1600 মিটার আছে, এদিকে 300 মিটার, এদিকে 1600 মিটার। সরি, আমি আবার একটু করছি। তোমার ধরো এইচ হচ্ছে, আমি ফিট আর মিটার একটু গড়বড় লাগাই ফেলছি। ধরো এইচ হচ্ছে তোমার ধরো তোমার ধরো কত মিটার, ধরো 20 মিটার, ঠিক আছে? 20 মিটার, 20 মাল্টিপ্লাইড বাই 20 হচ্ছে 400 মিটার। তাহলে আচ্ছা, যদি 30 হয় তাহলে হচ্ছে 600 মিটার, 600 মিটার আর 792 মিটার। এইদিকে সারফেস রাফনেস এ আছে, আবার ধরো এদিকে তুমি যেটা বললা 1600 মিটার পর্যন্ত সারফেস রাফনেস এ আছে, তার মানে দুই দিকেই সারফেস রাফনেস এ আছে এবং দুইটা এই কন্ডিশন মিট করছে, তাহলে এটাকে আমি এক্সপোজার ক্যাটাগরি এ বলবো। বাট ধরো এদিকে 200 মিটার পর্যন্ত রাফনেস এ আছে আর এদিকে 1600 মিটার পর্যন্ত রাফনেস এ আছে, তার মানে এদিকে কন্ডিশনটা মিট করলো বাট এদিকে কন্ডিশনটা কিন্তু মিট করলো না, বুঝছো? তাহলে এটার জন্য আমাকে কিন্তু আর এক্সপোজার ক্যাটাগরি এ ধরা যাবে না। বি ধরতে হবে তাহলে? হ্যাঁ, এখন তুমি এরপরে চেক দিবা হচ্ছে এক্সপোজার সি কিনা, এক্সপোজার সি কিনা, নাকি যদি এক্সপোজার এ আর এক্সপোজার সি না হয় তাহলে এক্সপোজার বি হবে। স্যার এক্সপোজার বি স্যার আরেকটা ব্যাপার ছিল স্যার, 3 তলার উপরে যাওয়া যাবে না, যদি স্যার 3 তলার উপরে চলে যায়, এ সি কিছুই না হয়, তখন স্যার কি করব? তোমাকে সব সময় অ্যানালাইসিসে ওয়ার্স্ট কন্ডিশনটা চিন্তা করতে হবে।
কিন্তু এই তিনতলার যে ব্যাপারটা এটা কিন্তু জেনারেলি লেস দেন 9.1 মিটার, বুঝছো? এটা কিন্তু মাস্ট বি লেস দেন 9.1 মিটার এরকম না, বুঝছো? জি স্যার, বুঝতে পারছি স্যার। বাট তুমি যে এক্সপোজার ক্যাটাগরি ধরো না কেন, যদি এই ধরনের কন্ডিশন অ্যারাইজ করে যে একদিকে সারফেস রাফনেস এ আছে আর একদিকে সারফেস রাফনেস বি আছে, তখন কিন্তু তোমাকে যেটা এক্সট্রিম ইভেন্ট সেটা ধরেই তোমাকে ডিজাইন করতে হবে। এক্সট্রিম কন্ডিশন, সেটা এক্সট্রিম কন্ডিশন ধরে ডিজাইন করতে হবে। এখন এক্সট্রিম কন্ডিশন এ না বি কোনটা বেশি? স্যার বি স্যার। বি। আর বি আর সি এর মধ্যে যদি কনফিউশন হয় তখন সি ধরতে হবে, তাই না? জি স্যার। কারণ যখন তুমি বিল্ডিং ডিজাইন করছো তখন এটা এক্সপোজার সি হতে পারে, বাট ধরো 5 বছর পরে এটা এক্সপোজার বি তে চলে আসতে পারে, বুঝছো? সো কিন্তু 5 বছর পরে যদি একটা বিল্ডিং ডিজাইন করো তখন এক্সপোজার বি ধরে করতে হবে, বাট রাইট নাও যদি একটা বিল্ডিং যদি ওখানে ইয়া করো একটা লোড ক্যালকুলেশন এক্সপোজার সি ধরেই করতে হবে। স্যার বি আর সি এর মধ্যে কনফিউশন হলে সি নিব না বি নিব? এই দুটোর মধ্যে যেটা এক্সট্রিম সাইক্লোন প্রোন আর হচ্ছে সি হচ্ছে গিয়ে আউটসাইড অফ সাইক্লোন প্রোন, তাহলে বি বেশি এক্সট্রিম না? না, হ্যাঁ ওই কন্ডিশন যদি হয়, ওই সাইক্লোন প্রোনের যদি কন্ডিশন যদি হয় তাহলে তুমি বি ধরবা, বুঝছো? এটা তো একদম হার্ড একটা কন্ডিশন। বাট আমি যে বলছি হচ্ছে যে তোমার এই যে এই হাইটের রেস্ট্রিকশন দিয়ে যদি কোনো ইয়ে আসে, তোমার ধরো একটা ফ্ল্যাট একটা ল্যান্ড, এখন তোমার এই যে এই কন্ডিশনটা মিট করবে কি করবে না সেটার উপর ডিপেন্ড করছে। এই কন্ডিশনে ধরো যে 1524 মিটার আর 20H এই জায়গাতে যদি সারফেস রাফনেস সি যদি থাকে তাহলে তুমি এক্সপোজার সি ধরবা, বুঝছো? আর ধরো এমন যদি হয় যে যদি এটা আরো কম দূরত্ব পর্যন্ত রাফনেস সি যদি থাকে কিন্তু বাকি জায়গাতে তোমার সারফেস রাফনেস বি আছে, তখন কিন্তু তোমাকে এটাকে এক্সপোজার বি ধরবা নাকি সি ধরবা এই একটা তোমার কনফিউশন তৈরি হতে পারে। তখন তোমাকে এটা কিন্তু এক্সপোজার সি ধরতে হবে, বুঝছো? কারণ দেখা যাবে যে একদিকে তোমার এই ধরো এদিক 1524 মিটার, তো ধরো এটা 300 মিটার পর্যন্ত সারফেস রাফনেস সি, বাট 300 মিটার পরে হচ্ছে তোমার সারফেস রাফনেস বি আছে, বুঝছো? আর এদিকে ধরো এই 1524 মিটারের বেশি পর্যন্ত সারফেস রাফনেস সি আছে, তাহলে তুমি কোন মানে একদিকে সারফেস রাফনেস সি এবং বি দুটোই আছে, আরেকদিকে তোমার সারফেস রাফনেস সিটা আছে, তো তোমাকে তখন কোন এক্সপোজার ক্যাটাগরি ধরতে হবে? এক্সপোজার বি ধরবা না এক্সপোজার সি ধরবা? তো এই ধরনের কন্ডিশনে তোমাকে এটা এক্সপোজার সি ধরতে হবে। স্যার অফশোর স্ট্রাকচার গুলো কোনটাই পড়বে এক্সপোজার ক্যাটাগরি? অফশোর স্ট্রাকচার, জি স্যার। অফশোর স্ট্রাকচার সাইক্লোন রিজিয়ন, অফশোর স্ট্রাকচার তোমার এই সারফেস রাফনেস যদি সাইক্লোন প্রোন রিজিয়নে হয় তখন তোমাকে তো এই বি ধরতে হবে, আদারওয়াইজ তোমাকে সি ধরতে হবে। আচ্ছা স্যার বলো। স্যার হচ্ছে টোপোগ্রাফি ফ্যাক্টর বের করতে গেলে আমাদের তো K1 K2 K3 এগুলো বের করতে হয়, তো তখন হচ্ছে একটা মিউ এর ভ্যালু বের করতে হয়। জি স্যার, এই টেবিলটা স্যার এখানে হচ্ছে 2D এসকার্পমেন্টস এ হচ্ছে আপ পয়েন্ট অফ কেস মানে মিউ এর দুইটা ভ্যালু আছে 1.5 আর 4। স্যার এইটা মানে কিসের জন্য সেটা বুঝতে পারিনি, কখন কোনটা ধরবো? না তোমার এই যে তোমার এই যে এরকম তো মানে তুমি এই দুটার মধ্যে যেইটা ধরে কেজেডটি এর ভ্যালু দুইটাই ধরবা, দুইটা ধরে কেজেডটি এর ভ্যালু তোমার যেটাতে ম্যাক্সিমাম পাও সেটাই ধরে তোমাকে অ্যানালাইসিস করতে হবে। আচ্ছা ওকে স্যার। মানে তোমার এই যে ধরো এখানে দেখো এই যে এটা হচ্ছে এসকার্পমেন্ট, তাহলে এটা হচ্ছে আপউইন্ড আর এটা হচ্ছে ডাউন উইন্ড, বুঝছো? তো উইন্ড যখন যেদিক থেকে আসছে সেটা হচ্ছে আপউইন্ড, ধরো উইন্ড আসতেছে এই দিক থেকে, তাহলে এটা হচ্ছে আপউইন্ড আর এটা হচ্ছে ডাউন উইন্ড। তাহলে এই ডাউন উইন্ডে মিউর ভ্যালু হচ্ছে 0.4 হবে আর আপ উইন্ডের স্ট্রাকচারের জন্য মিউর ভ্যালু হবে 1.5। স্যার তাহলে মানে স্ট্রাকচারটা যেখানে থাকবে তার উপর ডিপেন্ড করে আমি তার উপর ডিপেন্ড করছে, রাইট? স্যার তাহলে ওটা তো কোশ্চেনে দেওয়া থাকবে অবশ্যই যে স্ট্রাকচারটা কোথায় আছে। হ্যাঁ, যদি এরকম করে স্পেসিফাই করে দেওয়া থাকে, যদি বলে দেওয়া থাকে স্ট্রাকচারটা আপ উইন্ডে আছে,
তখন তুমি 1.5 ধরবা, ঠিক ঠিক আছে আছে, এরকম একটা ব্যাপার। বাট তুমি যদি এই ধরো, এই যে তোমার যদি তোমার এই যে এইটা ধরো, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এটাই এটাই দেখো, যখন 3 ডাইমেনশনাল সিস্টেমেটিক হিল নিচ্ছ, আমি জানি না এটার মধ্যেও এসকার্পমেন্টের মধ্যে এই 2 ডাইমেনশনালটা নাই আছে, এটা 3 ডাইমেনশনাল সিস্টেমেটিক হিল। 3 ডাইমেনশনালের জন্য দেখো একটা স্ট্রাকচার ধরো এখানে আছে, উইন্ড যখন এদিক থেকে আসছে তখন আপউইন্ড কোনটা? এটা আপউইন্ড, আর এটা কি? ডাউনউইন্ড। আবার উইন্ড যখন এদিক থেকে আসবে তখন এটা আপউইন্ড, এটা ডাউনউইন্ড, বুঝছো? এখন উইন্ড তো যে কোনো দিক থেকে আসতে পারে, এদিক থেকেও আসতে পারে, এদিক থেকেও আসতে পারে। সো এই ধরনের কন্ডিশনে যেখানেই থাকুক না কেন, তোমার একটা স্ট্রাকচারের জন্য আপউইন্ড এবং ডাউনউইন্ড দুইটাই ধরতে হবে। বাট এই এসকার্পমেন্টের জন্য সম্ভবত একরকম না। এসকার্পমেন্টের জন্য তোমার এই একটা স্ট্রাকচার এই এইখানে আপউইন্ডে আছে নাকি ডাউনউইন্ডে আছে, সেটার পজিশনটা ইম্পর্টেন্ট। এই কারণে তোমার এই যে এই আপউইন্ড এবং ডাউনউইন্ড অফ ক্রেস্টও কিন্তু ভ্যালু কিন্তু ডিফারেন্ট। এখানে একটা k2 এর ভ্যালুর মধ্যে মডুলাস অফ x আছে, এই x টা কিসের মান? এটা দেখি আমরা, দেখো এই যে এইটা হচ্ছে x, এই যে এইটা হচ্ছে, এই দেখো এই যে দেখো যে এইটা হচ্ছে x, এই রিচ থেকে এই যে জায়গায় স্ট্রাকচারটা থাকবে সেটা হচ্ছে তোমার x, বুঝছো? স্ট্রাকচার যদি এখানে থাকে তাহলে রিচ থেকে এটা হচ্ছে তোমার x, এখান থেকে এটা হচ্ছে x, অর্থাৎ এই তোমার রিচ থেকে ওই মানে ডিসটেন্সের উপর ডিপেন্ড করে তোমার এই ভ্যালুটা বাইর করতে হবে, যেখানে x টা নিবা ওইটা থেকে। আরেকবার একটু রিপিট করা যাবে? না এই দেখো, এই যে k2 তে যে x টা আছে সেই x টা কি হবে সেটাও জিজ্ঞাসা করছে। এই x টা হবে এই রিচ থেকে, এই ফিগারটা দেখলেই তো বুঝতে পারবা না? এই যে দেখো এইখান থেকে এদিকে হচ্ছে স্ট্রাকচারটা যদি এখানে থাকে তাহলে যে এটা x হবে, মানে x এর ভ্যালু যে এটা অরিজিন, এই অরিজিন থেকে তুমি x টাকে বের করবে। আমাদের পরীক্ষায় কি মানে যে রেগুলার শেপ গুলো দিয়ে করিয়েছেন এগুলো কি থাকবে, মানে দরজা জানালা এগুলো কি অ্যাড করা থাকবে? আর ওগুলোর জন্য তো আমরা করিনি, নাকি হচ্ছে মানে এরকমই দেওয়া থাকবে, মানে যেরকম স্ট্রাকচার গুলো আমরা প্র্যাকটিস করলাম আর কি? এখন তুমি পরীক্ষার জন্য প্রিপারেশন নিবা নাকি মানে এগুলো পড়বা কি পরীক্ষার জন্য নাকি তোমার প্রফেশনাল লাইফের জন্য? স্যার মানে হচ্ছে মানে স্যার যেমন হচ্ছে উইন্ডো থাকলে কি হতো বা ডোর, ওগুলোর জন্য তো মানে দেখিনি, তো ওটার জন্য হলে স্যার কিরকম হবে? বা কম্পোনেন্ট এন্ড ক্ল্যাডিং তো আমি তোমাদের পড়াই নাই, পড়াইছি তোমাদেরকে শুধুমাত্র মেইন উইন্ড ফ্রেম রেজিস্টিং সিস্টেম পড়াইছি। তো নেক্সট ব্যাচের জন্য কম্পোনেন্ট ক্ল্যাডিংটাও পড়াবো। 1 2 3 কি বললাম স্যার? কম্পোনেন্ট ক্ল্যাডিং তো আমরা করলাম না 1 2 3 ও জোন ভাগ করে? ওটা দেখিয়েছি কিন্তু ওইভাবে মানে ইয়া করে স্লাইডে তো কম্পোনেন্ট ক্ল্যাডিং এরটা আপনি করিয়েছেন দেখলাম, মানে স্লাইডে ওটা দেখেছি। সিম্পলিফাইড প্রসিজারে দেখাইছে, অ্যানালিটিক্যাল প্রসিজারে দেখাইনি, তাই না? স্যার আরেকটা কোশ্চেন, আমাদের কি তাহলে কম্পোনেন্ট ক্ল্যাডিং থাকবে না? কম্পোনেন্ট ক্ল্যাডিং বাদ দিতে পারো ফর নাও। স্যার কালকের তাহলে জন্য শুধু জোন মোমেন্ট, স্যার এই যে জোন 1 2 3 করে এগুলো যে পড়লাম স্যার, তাহলে এগুলো লাগবে না মানে পরীক্ষার জন্য? তুমি পড়ো, কোনো সমস্যা নেই। পড়বো স্যার, যেটা প্রবলেম সেটা হচ্ছে মেয়েটার যে এক্সাম্পল গুলো ওখানে সিম্পলিফাইড এর এক্সাম্পল কম স্যার, সবই অ্যানালিটিক্যাল। কোথায় কোথায় দেখছো? স্যার মেয়েটা, স্যার ওই মেয়েটার বইয়ে। জি স্যার, স্যার কোন যে বইয়ে? প্র্যাকটিস স্যার কোথায় করা যায়? সরি সবাই একসাথে বলতেছো, বুঝতে পারছি না। স্যার আপনি যে পিডিএফটা দিয়েছেন মেয়েটার গাইড টু এসি ওই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যার ওইটা তো হচ্ছে অ্যানালিটিক্যালি সব প্রায় স্যার, সিম্পলিফাইড এর কম, তো এই জন্য সিম্পলিফাইড এর ব্যাপারে একটু কনফিউশন থেকে যাচ্ছে। মানে স্যার সিম্পলিফাইড যদি প্র্যাকটিস করতে চাই তাহলে কোথা থেকে করব স্যার? সিম্পলিফাইড এর একটা এক্সাম্পল আছে না ওখানে? স্যার একটাই আছে, যেটা হচ্ছে ক্লাসে ওইটা দেখলেই হবে। স্যার কেজেড টি এর ক্ষেত্রে এলএইচ বলতে কতটুকু ডিসটেন্স বুঝাইছে?
টপোগ্রাফি এতে? ফ্যাক্টর। জি স্যার, ওকে, ওখানে যে এলএইচ বলে একটা টার্ম ছিল আর কি। ও হ্যাঁ, এই যে LH নাকি? জি স্যার, এই যে জি স্যার। এটা তো এই যে এটা হচ্ছে এই যে half দেখো of the 24 এ height, মনে হয় এটা half of the h/2 হাইট এই যে এটা হচ্ছে তোমার LH। এই যে LH টা হচ্ছে তোমার এই যে তোমার এই জায়গাটা যদি তোমার ইয়া হয় L হয়, LH টা হবে এই L ডিভাইডেড বাই 2 হচ্ছে LH হবে। স্যার অর্থাৎ এটা যদি তোমার স্লোপ হয় তাহলে না LH/2 দেয়া হয় থাকলে তো আমরা এই কেস এটা সরি আমি সরি ভুল বলছি, L/2 এরকম ভাবে ধরবা না। যেটা ধরবা সেটা হচ্ছে যে এখান থেকে h/2 টা এখানে যেটাতে ইন্টারসেক্ট করে সেটা থেকে রিচ পর্যন্ত যে ডিসটেন্সটা সেটাই হচ্ছে LH হবে। জি স্যার। স্যার আমাদের একটা কন্ডিশন ছিল যে h ডিভাইড বাই LH লেস দেন হলো 0.2 হওয়া লাগবে, ওটা কি আমাদের স্লোপ? হ্যাঁ, h/LH টাই তো স্লোপ নাকি? স্লোপ তো হচ্ছে তোমার স্লোপ হলে তো h/2 L/2 হতো। হ্যাঁ, স্লোপ হলে তো তোমার এই যে পুরাটাই হতো, এই যে পুরাটা হতো ধরো জি, স্যার। L, বুঝছো? এখানে হচ্ছে যে h ডিভাইড বাই দিস LH, তো এটা তোমাকে বাহির করে নিতে হবে। তো তুমি এভাবে চিন্তা করতে পারো যে এটা ওয়ান কাইন্ড অফ স্লোপ, বুঝছো? মানে h/LH করলে তুমি আসলে ইনফ্যাক্ট বুঝতে পারছো যে এটা কতটুকু মানে স্টিপ নাকি মাইল্ড স্লোপ। বাট এটা এক্স্যাক্টলি বাই ডেফিনিশন এটা স্লোপ না, বাট ইট ইজ অ্যান কি বলবো সিম্বল অফ স্লোপ বলতে পারো, বা ইট সিম্বলাইজেস স্লোপ, এভাবে বলতে পারো। স্টিফনেস এর একটা সিম্বল। হ্যাঁ, স্টিপ মানে এটা কতটুকু স্টিপ আর বলো। স্যার এখানে 2 নাম্বার কন্ডিশনটা স্যার একবার বোঝাবেন? এখানে 2 নাম্বার কি? স্যার এই যে দা হিল রিচ, স্যার এখানে কন্ডিশনটা কি বোঝাবেন? ফ্যাক্টর 2 অর মোর। এটা তো তোমাদেরকে দেখাইছিলাম না, দাঁড়াও তোমাদেরকে একটু দেখাই। হ্যাঁ, দাঁড়াও। স্যার দাঁড়াও, এটা একটু ইয়া করে নিই। এইটা দেখো, এরকম যদি একটা টেরেইন থাকে, দেখো এইটার ম্যাক্সিমাম হাইট হচ্ছে কত 564 ফিট, তাই না? আর এই যে দেখো একটা টেরেইন দেখো, এই যে এটা হচ্ছে তো কত এখানে 462 ফিট। তাহলে দেখো এই তোমার এখানে এই টেরেইনটার এই তোমার মিনিমাম এলিভেশন দেওয়া আছে 462, ম্যাক্সিমাম এলিভেশন দেওয়া আছে 564, এভারেজ দেওয়া আছে হচ্ছে 523। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি যে এই যে এভারেজ থেকে মিনিমামটা বাদ দিবা, বাদ দিয়ে যে লেংথটা পাইলা এটাকে এখান থেকে যে ধরো এই যে এই জায়গাতে ধরো এভারেজটা, ঠিক আছে, এভারেজটা হচ্ছে এই জায়গাতে। তাহলে এই এভারেজ থেকে এইটার যে ডিসটেন্স এটাকে 2 দিয়ে গুণ করতে হবে। 2 দিয়ে গুণ করলে কি পাবা? এই যে এখানে একটা জায়গা পাবা, আবার এখানে একটা জায়গা পাবা। ক্যালকুলেশনটা বুঝেছি স্যার, কিন্তু স্যার ফ্যাক্টরটা গুণ করব স্যার কেন এটা করে তোমাকে দেখতে হবে যে
এই হাইট, এখানে যে হাইটটা পাইলা এই হাইট থেকে এটা বেশি না কম, ঠিক আছে? এইরকম একটা ব্যাপার স্যার এখানে দেখা বেশি হলে যাচ্ছে। স্যার ফ্যাক্টর গুণ করব? হ্যাঁ, যদি তোমার এটা যদি বেশি হয় তাহলে তোমার তোমার কি হবে, এখানে কি বলছে এর মানে কি? এর মানে হচ্ছে যে this is not protruding, this is not protruding twice, 2h। এটা এই 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 এটাকে 2h যখন করলা, এটা হচ্ছে 584 ফিট, তাহলে এই 564 ফিটের যেই হাইটটা, এইটা 2 টাইমস মানে 2h পর্যন্ত প্রোট্রুড হচ্ছে না, এটার হাইটটা আরো কম। যদি এই হাইটটা যদি আরো বেশি হইতো, ধরো 600 ফিট হইতো, তাহলে এটা হতো তোমার 564 ফিট, তাহলে 600 ফিট হচ্ছে সরি 584 ফিট থেকে তোমার 600 ফিটটা বেশি, তখন তোমার এই ইয়া করা লাগতো আর কি। এই তোমার এই কন্ডিশনটা তোমাকে মানে তোমাকে তুমি এভাবে চিন্তা করো যে তোমার স্ট্রাকচারটা যেখানে করবা সেই জায়গাটা অনেক উঁচুতে আছে, অর্থাৎ এখানে এসকার্পমেন্ট ইফেক্টটা কনসিডার করতে হবে। বুঝতে পারছি। এই স্লাইডটা আমি শেয়ার করে দিব, তাহলে বুঝবা। এখানে এই পুরাটাই তোমাদেরকে দিয়ে দিব, তারা এখনই দিয়ে দিচ্ছে। এখানে কিছু উইন্ডোজ উইথ টপোগ্রাফিক ইফেক্টস, যে এখানে অনেক কিছু, এটা দেখলে কনসেপশন ক্লিয়ার হবে এসি 705 এর জন্য, বাট এখানে অনেক ইনফরমেশন আছে, ঠিক আছে? ধরো এটা আমি আপলোড করে দিচ্ছি। স্যার হিল এরিয়া না হয় যদি একদম হচ্ছে ফ্ল্যাট সারফেস হয় তাহলে তো কেজেটি 1ই ধরবো, তাই না? হিল এরিয়া না হয় যদি ফ্ল্যাট হয় তাহলে কেজেড 1। আর স্যার যদি হিল এরিয়া যদি থাকে, আবার তোমার এই যে এই এরকম যদি থাকে, সব কন্ডিশন মিট করেছে বাট এই কন্ডিশনটা মিট করে নাই, তো এক্সপোজার এর জন্য এই এইচ মানে এই হাইটটা হইতে হবে 18.3 মিটার, আর এক্সপোজার বি এর জন্য এটা হইতে হবে অ্যাট লিস্ট 4.5 মিটার, ঠিক আছে? সো যদি এরকম হাইটের যদি হয়, সব কন্ডিশন মিট করেছে কিন্তু এটা করে নাই, তখনও তুমি কেজেড টি এর ভ্যালু সরাসরি 1 ধরবা। সবগুলো কন্ডিশন যদি মিট করে তখন তুমি এই ইকুয়েশনটা ব্যবহার করে কেজেড টি টা বের করবা, বুঝছো? স্যার K2 আর K3 এর কথা কি বলেছেন, মানে K3 এর সরি মানে জানতে চাচ্ছিলাম যে যদি এই মানে গ্রাফ বা ফিগার কিছুই না দেয়া থাকে তাহলে কি ডেসক্রিপশন থেকে বের করতে হবে, মানে যদি ডেসক্রিপশন দেওয়া থাকে সেখান থেকে বের করতে হবে? ডেসক্রিপশন থেকে কিভাবে তোমার ছবি না সমস্ত দেয়া থাকলে তো ইনফরমেশন টাফ হয়ে যায়। কন্ডিশন গুলো চেক করে সমস্ত ইনফরমেশন দেয়া থাকতে হবে। তো ইনফরমেশন না থাকলে তুমি এই K1 K2 K3 কিভাবে বের করবা? মানে তুমি যদি কেজেটি তোমাকে যদি বের করতে হয়, তাহলে তোমাকে এই সমস্ত কন্ডিশনের জন্য, এই কন্ডিশনগুলোর জন্য যে ইনফরমেশন প্রয়োজন সেই ইনফরমেশন দেয়া থাকবে, ঠিক আছে? এটা তো অনেক টাইম কনজিউমিং হবে এতগুলো ইনফরমেশন চেক করা, মানে আমাদের একটা প্রশ্ন তো 20 মিনিটের মতো টাইম, তো এখানে এই সবগুলা চেক করা শুধুমাত্র কেজেড টি এর ভ্যালু বের করার জন্য, তাও ম্যাক্সিমাম ক্ষেত্রে 1 তুমি শোনো, তুমি কি ক্লাসে প্রবলেম সলভ করার জন্য, সরি ফাইনাল এক্সামে অথবা ক্লাস টেস্টে প্রবলেম সলভ করার জন্য পড়ছো, নাকি এগুলো তোমার প্রফেশনাল লাইফে লাগবে সেটার জন্য শিখছো? তা আপাতত তো কালকে এক্সাম আছে। ও আপাতত হ্যাঁ, তোমাদের শোনো, তোমাদের যদি কখনো তোমাদের লার্নিং অবজেক্টিভ হবে, তোমরা এগুলো তোমাদের প্রফেশনাল লাইফে এগুলো ব্যবহার করবা, ঠিক আছে? এগুলো তোমাদের জানতে হবে, এখন প্রত্যেকটা জিনিসই খুঁটিনাটি জানতে হবে, বাট ফাইনাল এক্সামে যদি তোমরা ফাইনাল এক্সাম বলো, ক্লাস টেস্ট বলো, যেটাই হোক না কেন, সেখানে তোমাদেরকে ওইটাই দেওয়া হবে যেটা তোমরা তোমাদের ওই টাইমের মধ্যে পারবা করতে, বুঝছো? বুঝতে পেরেছি স্যার। তো এটা নিয়ে এত চিন্তা করার দরকার নাই যে তোমাদেরকে আমি 1 ঘন্টার একটা প্রবলেম সলভ করতে দিব, কিন্তু তোমাদেরকে আমি সময় দেবো 20 মিনিট, হ্যাঁ, এরকম চিন্তা করার কোনো কারণ নাই। যদি 20 মিনিটের একটা কোশ্চেন দেওয়া হয়,
তাহলে এটা 20 মিনিটের মধ্যে তোমরা অবশ্যই করতে পারবা, বুঝছো? সেক্ষেত্রে তোমার এক্সামে তোমাকে যাচাই করা হবে যে তুমি জিনিসটা বুঝেছো কিনা, ঠিক আছে? তো তুমি যদি জিনিসটা বুঝতে পারো তুমি টাইমলি অ্যান্সার করতে পারবা, বাট তোমাকে প্র্যাকটিস থাকতে হবে যে তুমি এগুলো আসলে ঠিকমতো বুঝছো কিনা, বা দ্রুততার সাথে এই বিভিন্ন ইকুয়েশন দিয়ে এই জিনিসগুলো বের করতে পারো কিনা, এরকম একটা ব্যাপার। যদি তোমরা প্র্যাকটিস করো আপাতত তাহলে স্যার খুব দ্রুত আমাদের ক্যাচ করতে পারবা। ছিল স্যার আপাতত আমরা হলো আগে কেজেডটি এর জন্য কন্ডিশন গুলো সবগুলো একটা একটা করে চেক করব। মানে এখানে আমাদের যে 5টা হলো কন্ডিশন আছে, 5টা কন্ডিশন দেখবো, হলো একটাও যদি ফিল আপ না হয় তাহলে আমরা 1 এ চলে যাব, মানে কেজেডটি এর ভ্যালু 1 একটা এ চলে যাব। স্যাটিসফাই যদি তোমার কন্ডিশনে যদি স্যাটিসফাই না করে তাহলে তুমি কেজেটি তখনই 1 এ চলে যাব আমরা। রাইট। বুঝতে পেরেছি। একটা কোশ্চেন ছিল। আমি বুঝতে পারছি তোমাদের জন্য একটু সমস্যা হচ্ছে, বিকজ এই জিনিসগুলো তো আগে পড়ানো হতো না, তো জিনিসটা একটু নতুন, তাই না? আর ওই যে যেটা বললা যে ওইরকম লিটারেচারও নাই যে তোমরা দেখবা, তাই না? স্যার রিজন হচ্ছে প্রিভিয়াস ইয়ারে কোনো বছরের কোশ্চেনই মানে উইন্ড ছিল না, যার কারণে আমরা কোশ্চেন রিলেটেড আইডিয়া পাচ্ছি। না এখন শোনো, প্রিভিয়াস ইয়ার্স এ হ্যাঁ উইন্ডটা হতো না, এবং এর আগে যে আবার কোডও চেঞ্জ হয়েছে এবার, মানে আগে তো হ্যাঁ 1993 ছিল। উইন্ডের প্রিভিয়াস ইয়ার্স আমি উইন্ডের লেকচার দিয়েছি একটা ক্লাসে বা দুইটা ক্লাস, একটা ক্লাস, বুঝছো? এটাই ছিল, এটাই পড়ানো হতো, বুঝছো? এটা পড়ানো হতো আর এটার সাথে একটা এক্সাম্পল করানো হতো। কিন্তু এবার তো আরো অনেক কিছু আসছে, সবকিছু তোমাদেরকে একটু ভালো মতো দেখানো লাগবে। স্যার একটা এবং লাস্ট অনেক একটা স্ট্রাকচার কোশ্চেন ছিল। প্রফেশনাল লাইফে দেখবো, অনেক স্ট্রাকচারই দেখবা উইন্ড লোড গভর্ন করছে, বুঝছো? তোমাদেরকে ল্যাটারাল লোড, উইন্ড লোড ক্যালকুলেশন করতে হয়, আবার আর্থকুয়েক লোড ক্যালকুলেশন করতে হয়। তো দেখবো যে অনেক স্ট্রাকচার এই হ্যাঁ উইন্ড লোড গভর্ন যদি করে তখন তো এটা প্রপারলি না শিখলে তো ঝামেলা আছে, বুঝছো? হ্যাঁ আর কিছু বলো। একটা কোশ্চেন ছিল, এই সিএনসিটা আপাতত কি আমরা এর জন্য মানে এটা অত বেশি ভালো করে দেখার দরকার নেই, মানে এটাতে একটু কনফিউশন হচ্ছে তো। ঠিক আছে, সিএনসি তোমরা মেইন ফ্রেম রেজিস্টিং সিস্টেমটাই ভালো মতো দেখো। আচ্ছা ফাইনাল এক্সামের জন্য ফাইনাল এক্সামের জন্য আমি যা যা পড়িয়েছি সবকিছু তোমাকে দেখতে হবে, বুঝছো? আমি তো তোমাকে বুঝতে পেরেছি, স্পেসিফিক্যালি বলবো না যে এইটা পড়বা ওইটা পড়বা না, আমি তো গাইড তোমাকে দিতে পারি না। আমি তোমাকে বলতে পারি যে আমি ক্লাসে যা যা পড়িয়েছি সবকিছু তোমাকে দেখতে হবে। যে কোনো কিছু থেকেই প্রবলেম আসতে পারে, বাট কথা হচ্ছে ফোকাস অন মেইন ফ্রেম রেজিস্টিং সিস্টেম, ঠিক আছে? যেহেতু ওটাই ভালো মতো পড়ানো হয়েছে। স্যার একটা কোশ্চেন করতাম, মানে এটা যদিও পুরাতন কোশ্চেন, আপনি অলরেডি হয়তো অ্যান্সার দিয়েছেন। স্যার যে আমরা মানে রুফের ক্ষেত্রে জোন 1 2 3, তো এখানে জয়েস্টের জন্য আমরা যে এরিয়াটা পাইছি ওই এরিয়াটাই হচ্ছে 1 2 3 তিনটাতে ইউজ করছে। এখন স্যার মানে ওইটাই কি আমরা এভাবে ইউজ করব 1 2 3 তিনটাতেই, নাকি হচ্ছে ইফেক্টিভ এরিয়া চেঞ্জ হবে? আবার প্যানেলের জন্য আমরা ওই একটা এরিয়াই হচ্ছে 1 2 3 তিনটাতেই আমরা ইউজ করছি। সিএনসি কনফিউজ হয়ে গেছে স্যার, এই মানে স্যার বাদ দিয়ে দিতে বললেন স্যার সিএনসিটা। স্যার যতটুকু ক্লিয়ার ছিল মানে তাও আরো বেশি কনফিউজ হয়ে। আচ্ছা শোনো, ওই আমি একবার তোমাদের কোশ্চেন সবগুলোর অ্যান্সার দিয়েছি। এখন বলো, ওই যে একটা মেয়ে কি যেন নাম 145 কি যেন বলছিলা, যে কম্পোনেন্ট এন্ড ক্লাডিং এর কথা কি বলছিলা? 1 2 3 তে মানে হচ্ছে জয়েস্টের জন্য যে আমরা এরিয়াটা বের করছি সেটা হচ্ছে আমরা জোন 1 2 3 তিনটার জন্য হচ্ছে আমরা ইউজ করছি। তো এটা কি মানে স্যার আলাদা হবে, নাকি হচ্ছে আমরা ওই এরিয়াটাই আমরা 1 2 3 তিনটাতে ইউজ করব? জয়েস্টের জন্য এই যে এখানে যে জয়েস্টটা ছিল, বুঝছো? এখানে যে জয়েস্ট সেখানে তো 1 এর জন্যই হচ্ছে, বাট এখানে যদি কোনো জয়েস্ট থাকে তাহলে তো তোমাকে ইয়াই করতে হবে, তোমার 2 এর জন্যই তার যে ইফেক্টিভ এরিয়া সেটাই বের করতে হবে। হচ্ছে জয়েস্টের জন্য 1 2 3 তিনটা মানে হচ্ছে ক্যালকুলেট করা হয়েছে, আবার প্যানেলের জন্য 1 2 3 তিনটা ক্যালকুলেট করা হয়েছে। তো এরিয়া দেখা গেছে যে 1 2 3 তিনটাতে ইউজ করতেছে একই, জয়েস্টের জন্য যেটা মানে 1 2 3 তিনটাতে ইউজ করতেছে। এই বইটাতে শুধুমাত্র তোমাদের ওই গাইডটাতে শুধুমাত্র 1 এর জন্য ইফেক্টিভ এরিয়া বের করেছে, 2 তে যদি থাকে সেটার জন্য বের করে নাই, তাই না? এরিয়া
কন্ট্রোল করতেছে কারণ ওইটার হচ্ছে জন্য যে হ্যাঁ কি বললাম স্যার ইফেক্টিভ এরিয়া কন্ট্রোল করতেছে ওই একটার জন্যই স্যার ওই গ্রুপ ওয়ানের। এটা যদি এমন মানে শোনো যদি এমন থাকে যে জোন 2 তে তোমার চয়েসটা আছে তাহলে যেটা যেই জোনে সেই জোনেরই ইফেক্টিভ এরিয়াটা তোমাদেরকে বের করতে হবে, সহজ কথা। যদি 1 এ থাকে 1 এর জন্য ইফেক্টিভ এরিয়া বের করতে হবে, 2 তে থাকলে 2 এর জন্য করতে হবে। আমাদের যে কেজেটি এর যে ভ্যালু গুলা সরি কেজেটি এর ভ্যালু বের করার জন্য যে কন্ডিশন গুলো দেওয়া আছে এগুলা কি আমাদের যদি এক্সামে কি কন্ডিশন গুলো দেওয়া থাকবে নাকি এগুলো মেমোরাইজ করতে হবে আমাদের? তোমাদের এটা এই কোশ্চেনের অ্যান্সার তো অনেকবারই দিয়েছি তোমাদের। শোনো এটা একটু মাথায় রাখো, তোমাদেরকে দেখি এটা একটু ক্লিয়ার করে দিই কি কি মনে রাখবা আর কি কি মনে রাখবা না। তোমাদেরকে যে এই ইকুয়েশন যেটা দেখতে পাচ্ছ ল্যামডা কেজেটি আই পিএস 30 ইকুয়াল টু পিএস, তাই না? জি স্যার। এই ইকুয়েশন তোমাদের মনে রাখতে হবে। এটা তো প্রবলেম করলে এটা তোমরা এমনিতেই জানবা, এটা কি আর দেওয়ার কোনো দরকার আছে? কোনো দরকার নাই। আচ্ছা তারপর দেখো তোমার এই যে স্যার পিএস আর পিনেট চার্ট টাইপের যেগুলো থাকবে চার্ট তোমাদের গিভেন থাকবে, বুঝছো? বাট যদি বলে দেই যে এক্সপোজার ক্যাটাগরি 2 এর জন্য 1, এটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে, মানে যেগুলো টিপিক্যাল সেগুলো কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা এই চার্ট তো তোমাদের মুখস্থ করার কোনো দরকার নাই, আছে? এই চার্ট তোমাদের কখনোই মুখস্থ করা লাগবে না। তারপর ধরো এই যে এই টেবিল তোমাদেরকে মুখস্থ করা লাগবে না, এই ইকুয়েশনও তোমাদেরকে মুখস্থ করা লাগবে না। যদি কেজেটি কখনো বের করতে দেয় তোমাদেরকে এই ইকুয়েশন গিভেন থাকবে, এই চার্টও গিভেন থাকবে, বুঝছো? বাট এই যে এই কন্ডিশনগুলো মনে রাখবা, যে কন্ডিশনগুলো মনে রাখবা। তারপর দেখো এই যে অ্যানালিটিক্যাল প্রসিডিউরের জন্য তোমাদের এই যে এই ইকুয়েশন কি তোমরা যদি প্রবলেম সলভ করো এটা তোমরা এমনিতেই জানবা না? এইটা কি মুখস্থ করার দরকার আছে? মানে মুখস্থ তো করতেই হবে, দরকার আছে মানে কি এটা তোমাদের মুখস্থ হয়েই যাবে প্রবলেম সলভ করতে করতে। এই যে p ইকুয়াল টু কিউ জি সিপি মাইনাস কিউ আই জি সিপি আই এটা তোমাদের, এটা কিন্তু তোমাদের দেওয়া থাকবে না। দেওয়া থাকবে কি এগুলোর জন্য এইটার এই যে কিউ জি সিপি সরি জি সিপি তারপরে জিসিপিআই অথবা তোমার এই যে কেজেড কেজেডটি কেডি এগুলোর জন্য রিলেভেন্ট যে চার্ট এবং ইকুয়েশন সেগুলো দেওয়া থাকবে। তার মানে কি? তার মানে হচ্ছে যে এই যে কেডির ভ্যালু এই যে এইটা দেওয়া থাকতে পারে আর কি। তারপর কেজেডটির কথা তো বললাম। তারপর তোমার এই যে তোমার এই যে ট্যান এক্সপোজার কনস্ট্যান্ট এটা কিন্তু যদি এই চার্ট যদি ব্যবহার করতে হয় তাহলে কিন্তু এই চার্ট মুখস্থ করার দরকার নেই। এই চার্ট কিন্তু তোমাদের যদি এই রিলেটেড কোশ্চেন থাকে তাহলে এটা তোমাদের গিভেন থাকবে। তারপর ধরো তোমার এই যে গাস্ট ইফেক্ট ফ্যাক্টর বের করার জন্য যে রিলেভেন্ট যে ইকুয়েশন গুলো এটা মুখস্থ করার কোনো প্রয়োজন নাই, বুঝছো? এই যে এই ইকুয়েশন গুলো মুখস্থ করার কোনো প্রয়োজন নাই, এই ইকুয়েশন গুলো মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। এখানে যা ইকুয়েশন আছে মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। যদি এইটা রিলেভেন্ট যদি কোনো কোশ্চেন থাকে এই ইকুয়েশন গুলো গিভেন থাকবে, বুঝছো? এবার বুঝতে পারছো তো? এই যে এটা হলে এই চার্ট আমার দেয়া থাকবে। তারপর তোমার এই তো মোটামুটি আর তো কিছু নাই। স্যার বলো। স্যার অ্যানালিটিকে স্যার অনেক বড় হয়ে যায় তো সিলেবাস মেইন লোডের জন্য স্যার। হ্যাঁ টার্ম ফাইনালের জন্য হ্যাঁ টার্ম ফাইনালের জন্য এগুলো শিখতে হবে। এটা কখনোই বড় না, তুমি একবার হাতে করো। এই যে আমি হাতে করে দিছি না তোমাকে, কই স্যার এখানে কি ইন্টারনালটা বাদ দিতে পারি না স্যার, খালি এক্সটার্নাল প্রেসারটা ইউজ? কেন বাদ দিব? বাদ দিব না কিছু। স্যার অনেক বড় হয়ে যাচ্ছিল। বড় হলে হবে, কিন্তু জানতে হবে তো এটা। এটা তো প্রবলেমটা সলভ করেছি তো, তোমরা নিজের হাতে করবা এটা, ঠিক আছে? এটা করবা এই দেখো এখানে যা করে দিয়েছি সব করবা। যে তোমাদের এই যে এই প্রবলেমটা
তোমরা নিজেরা করবা। এখানে কিন্তু আমি যে ক্লাসে প্যারাপেটের জন্য কিছু জিনিসপত্র দেখাইছিলাম, পরে এটা আমি অ্যাড করছি এখানে। তারপর তোমার এই যে প্যারাপেটের জন্য এই লোড ক্যালকুলেশনটা আমি এখানে করে এটার সাথে যোগ করছি, এই চার্টটা নতুন করে তৈরি করছি। তারপর তোমার এই যে এখানে একটা চার্ট ইন্টারনাল প্রেসার, সরি এটা তো স্টোরির যে ল্যাটারাল লোড সেটা বাইর করছি এখানে। আর তারপর তোমার এখানে এক্স ডিরেকশন এন্ড ওয়াই ডিরেকশন বোথ ডিরেকশনে এই কাজটা করা হচ্ছে। করে এখানে দেখো ওয়াই ডিরেকশনের জন্য তোমার উইদাউট প্যারাপেট, এটা তোমাদের ক্লাসেই করছিলাম। আর এখানে প্যারাপেটের লোডটা অ্যাড করে এখানে উইথ প্যারাপেট যে টোটাল ফোর্স স্টোরি ফোর্স সেটা আমরা বের করেছি। ঠিক আছে, বের করে তোমাদের এরকম এটা আমি এটা সলভ করে এই পিএনবিসি 2020 এসএস 705 এর যে ডিমান্ড ভেরিফিকেশন সেটা আমি দেখাইছি যে সিমিলার রেজাল্ট আসে। উইথ প্যারাপেট যদি ধরো যেখানে এইচ হচ্ছে 160 ফিট আর উইদাউট প্যারাপেট হচ্ছে এইচ ইকুয়াল টু 157 ফিট, দুটোর জন্য আলাদা আলাদা করে দেখাচ্ছি যে আমার রেজাল্ট কিন্তু খুবই রিজনেবল। তারপর এটাকে আমি এখানে ল্যাটারাল লোড অ্যাপ্লাই করে মানে প্রত্যেকটা স্টোরিতে কতটুকু ফোর্স আসে সবগুলো ফোর্স আমি এখানে প্লট করে দেখাইছি। এটা হচ্ছে এক্স ডিরেকশনের জন্য, এটা হচ্ছে ওয়াই ডিরেকশনের জন্য, এগুলো হচ্ছে স্টোরি ফোর্স। আর এরপরে এই ক্ষেত্রে আমি ইন্টারনাল প্রেসারটা আমি কনসিডার করি নাই, কেন করি নাই সেটা একদিন আমি এক্সপ্লেনও করছি। এখন ইন্টারনাল প্রেসার যদি আমি কনসিডার করি তাহলে একবার প্লাস জিসিপিআই যেটা প্লাস 0.18, আরেকবার হচ্ছে মাইনাস জিসিপিআই যেটা হচ্ছে মাইনাস 0.18, সেটা ব্যবহার করে এই যে তোমার করে যে এখানে এইখানে ইন্টারনাল প্রেসারটা এক্সটার্নাল এবং ইন্টারনাল দুটো স্যার এইটার কথা একসাথে করে, বলতেছিলাম স্যার, এই ইন্টারনাল। হ্যাঁ এক্সটার্নাল এবং ইন্টারনাল দুটোকে একসাথে করে নেট প্রেসারটা বের করেছি ইন উইন্ডওয়ার্ড ডিরেকশন এবং ইন লিওয়ার্ড ডিরেকশন। স্যার এটা বাদ দেওয়া যায় না স্যার এইটা? না, এটা কখনোই বাদ দেওয়া যায় না, এটা তোমাদের নিজেদেরকে শিখতে হবে। ঠিক আছে, বুঝছো? এত বাদ দেওয়ার চিন্তা করো কেন? এটা তোমাদের ক্লাস টেস্ট না, তোমার ফাইনাল এক্সামের আগে তো তোমরা সময় পাবা, বুঝছো? জি স্যার বুঝতে। ও যদি তোমাদের ধরো প্র্যাকটিস করলে কনফিডেন্স হবে স্যার। হ্যাঁ ঈদের মধ্যে তোমরা যে ছুটিটা পাবা তখন তোমরা এগুলো সলভ করবা। আর যদি তখন যদি কোনো কনফিউশন তৈরি হয়, ওই যে প্রিপারেটরি লিভের আগে যে সপ্তাহটা থাকবে সেই সপ্তাহে তুমি এরকম আমার কাছ থেকে 1 ঘন্টা সময় নিয়ে আমার কাছে ইয়া করতে পারো, মানে কোনো কিছু বোঝার প্রয়োজন হলে আমার কাছ থেকে বুঝে নিও। ঠিক আছে, আরেকদিন 1 ঘন্টা সময় দেবো তোমাদেরকে যদি তোমরা নিতে চাও। স্যার সিম্পলিফাইড প্রসিডিউরে স্যার সিএনসি তে একটা প্রবলেম ছিল। হ্যাঁ সিএনসি তে তো প্রবলেম বুঝতে পারছি স্যার এখানে স্যার আপওয়ার্ড ডিরেকশন, স্যার যে আপউইন্ড ডিরেকশনটা আছে স্যার 60 ফিট ওয়ালের উপর পড়ছে স্যার, এটা যদি স্যার পারপেন্ডিকুলারলি স্যার যদি উইন্ডটা আসতো মানে স্যার 30 ফিট যে স্যার লেন্থের ওয়ালটা স্যার সেটার উপর পড়লে তখন কি জয়েস্টের যে এফেক্টিভ এরিয়া স্যার সেটা কি চেঞ্জ হবে নাকি স্যার সেমই থাকবে? জয়েস্টের যে ইফেক্টিভ এরিয়াটা তো সেম থাকছে, কারণ কি জয়েস্টের জন্য জয়েস্টটা কোন ডিরেকশন আছে সেটা তো গুরুত্বপূর্ণ স্যার। এখন স্যার আগের বার তো স্যার একই থাকবে, শোনো একই থাকবে, কারণ সাকশন হচ্ছে বা যে পজিটিভ প্রেসার যেটাই পড়ুক না কেন তোমার তোমাকে দেখতে হবে জয়েস্টের স্প্যান কোনটা আর জয়েস্টের উইথ কোনটা, কোন দিকে এটা উইথ আর কোন দিকে তার লেংথ, সেখান থেকে তো তোমার এটার ইফেক্টিভ এরিয়াটা আসবে। জি স্যার, থ্যাংক ইউ। টোপোগ্রাফির একটা ম্যাথ যদি আপলোড করে দিতেন ভালো হতো। কেজেটি ফ্যাক্টরের একটা ম্যাথ যদি আপলোড করে দিতেন টিমস পরে দেখে নিতে পারতাম, ভালো হতো। নিউমেরিক্যাল এক্সাম্পল যদি থাকে কেজেটি ভ্যালুটা বের করতে। আচ্ছা ঠিক আছে, আমি ছুটির মধ্যে কেজেটির একটা করে তোমাদেরকে দিবনি, বুঝছো? ঠিক আছে, ওকে স্যার। থ্যাংক ইউ স্যার। আচ্ছা আর কেউ কিছু বলতে চাও? স্যার আসসালামু আলাইকুম স্যার। থ্যাংক ইউ স্যার সময় দেওয়ার জন্য। ইউ আর মোস্ট ওয়েলকাম। স্যার একটা কোশ্চেন ছিল। বলো। থ্যাংক ইউ স্যার। স্যার আগামী কালকে আমাদের সিটিটা কি ক্লাস টাইমে হবে?
আগামীকালকে ক্লাস টেস্ট তো হ্যাঁ ক্লাস টাইমে। জি স্যার, আমি ক্লাসটা 12টায় ছিল তো স্যার, আপনি 10টা 5-এ লিখেছিলেন এই জন্য একটু না 10টা 5-এ, ও 10টা 5-এ কি লিখেছি? স্যার টিমসের নোটিশটা 10টা 5 লেখা ছিল স্যার, সম্ভবত 12টা 5 হবে হয়তো। এই আমার ইয়াটা কোথায়, স্টপ শেয়ার করি। দাঁড়াও দেখি তো, টিমসে শেয়ার, আচ্ছা টিমস এখন আমি ঢুকতে পারবো না। আর যদি 10টা 5 লেখা থাকে তাহলে তো কালকে ক্লাস তো এটা তো শনিবারে যে নিতে চেয়েছিলাম তখন জি তো স্যার, ওই জন্য 10টা 5 ছিল, এই জন্য এটা চেঞ্জ করা হয়নি, আমি এটা চেঞ্জ করে দিচ্ছি। 10টা 5-এ হবে না, 12টাতেই হবে, ক্লাস টাইমে হবে। জি স্যার। আর একটা কথা ছিল স্যার, স্যার ঈদের পরে হ্যাঁ। স্যার আপনি অ্যাসাইনমেন্ট দেবেন স্যার কোনো? স্যার আগে একবার বলছিলেন স্যার এটা এই সেকেন্ড সিরিজের পরে একটা অ্যাসাইনমেন্ট থাকবে। আচ্ছা শোনো, তোমার আমি তো নিচ্ছি 2টা, আর ওই ইয়া কি বলে ওটাকে, রূপক, ডক্টর রূপক মসুদি উনি 2টা নিয়েছেন, আর ইয়া স্যার হচ্ছে একটা না? জি স্যার, জাকারিয়া স্যার জাকারিয়া একটা। স্যার, তাহলে তো 5টা হয়ে গেল। স্যার আপনি পাঁচটা- অ্যাসাইনমেন্ট দিলে স্যার করা হবে স্যার, এটা আসলে মানে অনেকে স্যার ভয় করবে না স্যার, এই লাস্ট পর্যন্ত ইন্টারনালের প্রেসার স্যার, আচ্ছা ইন্টারনাল ঠিক আছে, প্রেসার। তোমাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দিব, কিন্তু অ্যাসাইনমেন্টের ওয়েটেজ আর ইয়ার ওয়েটেজ, ওটা কি বলে, ক্লাস টেস্ট ওয়েটেজ হয়তো বা এক রাখা নাও হতে পারে, ঠিক আছে, বাট একটা অ্যাসাইনমেন্ট তাহলে দরকার হলে দিব আর কি, লোডের উপরেই, বুঝছো? স্যার আমাদের কি এখন খালি আর্টকুয়েক লোডটা পড়া বাকি? হ্যাঁ, শুধুমাত্র আর্টকুয়েক লোডটা পড়া বাকি আছে। আমাকে আর্টকুয়েক লোডের 2টা লেকচার হবে না, 3টা লেকচার দিতে হবে। তো আমি তোমাদের কাছে লাস্ট উইকে একটা এক্সট্রা ক্লাস নিব। আর্টকুয়েকের উপরে কোনো ক্লাস টেস্ট নিচ্ছি না আপাতত। কি রোল 25 কিছু বলছো বোধহয় নাকি? না স্যার, কিছু বলতেছেন স্যার, থ্যাংক ইউ স্যার। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে। হ্যাঁ, তোমরা মনে হয় আর কেউ কিছু জিজ্ঞাসা করবা না? জি স্যার, মনে হয় আর কেউ কিছু আস্ক করবে না। স্যার আসসালামু আলাইকুম স্যার, ধন্যবাদ স্যার আজকের জন্য স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। হ্যাঁ, মোস্ট ওয়েলকাম।